লন্ডনে সুবিশাল এয়ারপোর্টে অপেক্ষায় আছে রুহানি সহ তার দুই কাজিন আর দাদি। পরিবারের সদস্যরা এখানকার স্থায়ী নাগরিকতা পেয়েছে বহু আগেই, তবে ভিসাজনিত কিছু সমস্যার কারণে এতটা সময় বাংলাদেশি হিসেবে পার করেছে তারা। আজ তার সমাপ্তির দিন। এয়ারপোর্টের ইমিগ্রেশনের সমস্ত ফর্মালিটি শেষ করে বাইরের দিকে এগিয়ে আসতে দেখা মিলল রুহানির বাবা, চাচা আর রুদ্রের সাথে। ইতিপূর্বের পরিকল্পনা অনুযায়ী তাদের আগমন রুহানিদের বাসায় নিয়ে যেতে। একে অপরের সাথে কৌশল বিনিময় শেষে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। পৈতৃক নিবাসের সামনে গাড়িটা থামানোর পর সবাই নিজ নিজ মতো বাড়িতে প্রবেশ করে, শুধু রুদ্র ছাড়া। সবার নেমে যাওয়ার অপেক্ষায় সে গাড়িটা পার্ক করার জন্যই মূলত দাঁড়িয়েছে। রুহানি নিচের লাগেজটা টেনে মনে হলো এ তো নিজের থেকেও ভারী। কি করবে ভেবে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে রুদ্রের দিকে দৃষ্টি স্থির করলো। সম্পর্কে চাচাতো ভাই হলো লোকটার ভাব গতি দেখে মনে হচ্ছে যেন রুহানি কোনো রাজ্যের এক প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে আছে। কথা নেই, হাসি নেই, নিতান্তই কঠোর আবেশে আবৃত এক জন্ত মানব যেন। বলবে না করো রুহানি রুদ্রকে উদ্দেশ্য করে বলেই ফেলল, ভাইয়া আপনি কি লাগেজগুলো একটু নামাতে পারবেন প্লিজ? রুদ্রের সরু দৃষ্টি নিবদ্ধ হয় সরাসরি রুহানির দিকে। রুহানি বুঝে পায় না হঠাৎ এমন করে তাকানোর কারণ কি, তবুও বুকের ভেতর কোথাও যেন হুট করে ভয়ের সঞ্চয় হয়। নিজ থেকেই ভেবে নেয় রুদ্র ভাইকে সরি বলে দিবে, একে একে লাগেজ নিয়ে যাবে সে। কিন্তু রুহানি কিছু বলার আগেই অপর পাশ থেকে রুদ্রের বাহাতে তর্জনী তাক করা হয় রুহানি বরাবর। কঠিন এক স্বর বেরিয়ে আসে তার রুষ্ট কণ্ঠনালী বেয়ে। ডোন্ট কল মি ভাইয়া, আই অ্যাম নট ইয়োর ব্রাদার। আর লাগেজ টানার জন্য বাসায় সার্ভেন্ট আছে, তাদেরকে বলো গিয়ে, আমাকে না। ভাইয়া আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো? আর আই এম সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি সার্ভেন্ট আছে যে। আমার একটা নাম আছে, সেই নামেই ডাকবি। নামটা জানিস তো, নাকি সেটাও খেয়ে ফেললি? সেই সময় রুহানির বাবা রফিক সাহেব এসে হাজির হয় তাদের মাঝে। রুহানির উদ্দেশ্যে কিছু বলেন তিনি। রোহানি মা, তো তোমার ইউনিভার্সিটিতে কখন থেকে ক্লাস শুরু হবে? বাবা 2 দিন পর থেকে শুরু হবে ক্লাস, কিন্তু বাবা আমি চাচ্ছি কোম্পানি জয়েন করি। যদিও আমার এখনো বিজনেস সামলানোর মতো বয়স হয়নি, তবে আমি চাইছি এখন থেকেই টুকটাক শিখতে। আচ্ছা মা, সেটা তো ভালো কথা। তো কখন থেকে জয়েন করতে চাও? কালকে থেকেই। আজই তো এলে মা, একটু রেস্ট নেবে না? ওকে আব্বু, আজকের দিনটা রেস্ট নিলেই হবে। এমনিতেও বাড়িতে বোর ফিল করব আমি, সো। আচ্ছা ঠিক আছে মা, আমি ব্যবস্থা করছি। কাল থেকে জয়েন করো তুমি, সমস্যা নেই। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে রুহানির। আলসেমি করে সময় নষ্ট করার মতো মেয়ে সে একদমই নয়, তাই বিছানায় ত্যাগ করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিল সে। তারপর নিচে নাস্তা করার জন্য ডাইনিংয়ের দিকে এগিয়ে যায়। রুহানিকে আসতে দেখে রাশেদ সাহেব অর্থাৎ তার বড় বাবা তাকে বলল, গুড মর্নিং মামনি, তুমি রেডি হয়ে গিয়েছো? জি আব্বু, আজ থেকে কোম্পানি জয়েন করব ভাবছি। তাহলে শোনো মামনি, আজ থেকে রুদ্র আর তুমি একসাথে যাওয়া আসা করো। আমরা তো নিজেদের মতো এদিক ওদিক ছোটাছুটি করতেই থাকি। তোমার সেফটির জন্য একটা পার্মানেন্ট কেউ থাকা দরকার। রাশেদ সাহেবের কথায় খানিক চমকে রুহানি। গতকালের কথা মাথায় আসতে রুদ্রের প্রতি কিছুটা ক্ষোভ জন্মায় তার। তবু কি আর করার, বড় আপুর কথা তো ফেলতে পারবে না সে। তাই আস্তে করে সম্মতি জানিয়ে উত্তর দিল। আচ্ছা বড় আব্বু। নাস্তা শেষ করে রুহানি বেরিয়ে আসে বাইরে। রুদ্র তার জন্য বাইরে অপেক্ষা করছিল গাড়ির কাছে। রুহানিকে দেখেই তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে আমার। এত সময় লাগে আসতে? নাস্তা করতে করতে লেট হয়ে গেছে, সরি। এই বলে পিছনের সিটে বসতে নেয় রুহানি। তা দেখে রুদ্র তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কি তোর ড্রাইভার লাগি যে পিছনে বসছিস? আপনি ড্রাইভার হতে যাবেন কেন? রুহানির পাল্টা প্রশ্নখানা মোটো পছন্দ হয় না রুদ্রের। কড়া করে কয়েকটি কথা শুনিয়ে দিতে চেয়েও ও নিজেকে সংযত করে নিল। আস্তে করে ফের নির্দেশ দিল, সামনে আয়। কিন্তু ভাইয়া পেছনে বসলে কি সমস্যা? এখানে তো ঠিক আছি আমি। ফার্স্ট অফ অল, আমি তোকে মানা করেছি ভাইয়া বলে ডাকতে। আর সেকেন্ডলি, পিছনে বসলে অনেক সমস্যা। সামনে এসে বস।
রুদ্রের ক্যাটকেটে কথার ধরনে রুহানি বিরক্ত হয়, তবে অযথা তর্ক করে না। মেনে নে করে আস্তে করে সম্মতি জানিয়ে পেছনে সিট ছেড়ে সামনে আসতেই রুদ্রের পাশের সিটে এসে বসলো। রুদ্র আর কোনো কথা না বলে নওজের মতো গাড়ি স্টার্ট দেয়। রাস্তায় আর কোনো কথা হয় না দুজনের মাঝে। গাড়িতে সম্পূর্ণ পিন ড্রাইভ সাইলেন্ট ছিল, কিন্তু একজোড়া চোখ রুহানির দিকে বারবার আর চোখে চেয়েছিল পুরোটা সময়। চোখে একরাশ মায়ের বেড়াজাল, যা রুহানির অজানে রয়ে গেল পুরোটা সময় জুড়ে। অফিসে আসতেই ম্যানেজার রুহানিকে তার কেবিন দেখিয়ে দিল। রুহানি কাজের কথা জিজ্ঞেস করতে ম্যানেজার বলল, ম্যাম, আপনার যেহেতু এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই বড় স্যার বলেছেন আপনাকে রুদ্র স্যারের পাশে থেকেই সব কাজ বুঝে নিতে, এবং রুদ্র স্যারই আপনাকে মেন্টর হিসেবে সব শিখিয়ে দেবে। রুহানি বিরক্ত হয়ে মনে মনে বলে, আবার ওই লোকটা কেন? কিন্তু প্রফেশনাল দিক বিবেচনা করে রুহানি আর পাল্টা প্রশ্ন না করে কিছু ধীর কণ্ঠে জবাব দেয়। আচ্ছা ঠিক আছে। তো চলুন স্যারের কেবিনে, আমি আগে থেকেই সেখানে আপনার জন্য ব্যবস্থা করে রেখেছি। মিস্টার রুদ্র অনুমতি দিয়েছেন? জি, তিনিই তো বলেছেন আপনার মেন্টর হিসেবে থাকবে। রুহানি অবাক হয়ে কিছুটা বিড়বিড় করে বলে, কি চাইছেন তিনি? সারাক্ষণ বকাঝকা করতে কি ভালো লাগে ওনার? রুদ্রের কেবিনের দিকে যেতেই চোখ তুলে দরজার দিকে তাকাই সে। রুহানিকে দেখে হাতের ইশারায় ভেতরে আসতে বলে। রুহানি এসে দাঁড়াতেই জিজ্ঞেস করে। এখানে কি? রুহানি ভুরু কুঁচকে বলে, আপনি জানেন না আমার এখানে কি? জানলে প্রশ্ন করতাম। নাটক করছেন কেন? আপনিই তো বলেছেন আমার মেন্টর হিসেবে থাকবেন। ইডিয়েটটা এসবও বলে দিয়েছে। গ্রেট। বলতে বলতে হাফ নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রুদ্র। পাশ থেকে চেয়ার টেনে নিজের বাম পাশে রেখে ওকে, আই ওয়ন্ট মাইন্ড। নাক কুঁচকে রুহানি। লোকটা কি একটু সহজ সরল ভাবে কথা বলতে পারে না নাকি? এমন জিলিপির প্যাচের মতন উত্তর দেয় কেন আজব? কথা না বাড়িয়ে রুদ্রের বাম পাশে চেয়ারটাই বসলো সে। রুদ্র একে একে চেক করে কয়েকটা ফাইল এগিয়ে দেয় রুহানির দিকে। ইয়োর ফার্স্ট টাস্ক, ফাইলগুলোর মধ্যে A to Z প্রতিটা মিস্টেক খুঁজে বের কর, আর কোথাও কোনো আইডিয়া অ্যাড করার থাকলে রাইট হিয়ার। রুহানি সম্মতি জানিয়ে ফাইলগুলো নিয়ে কাজে মন দেয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাজ শেষ করে রুহানি চোখ তুলে তাকায় রুদ্রর দিকে। লোকটা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই রুদ্র অপ্রস্তুত হয় না, বরং কনফিডেন্সের সাথে বলে ওঠে। হোয়াট? রুহানি কথা না বাড়িয়ে ফাইলগুলো এগিয়ে দিয়ে বলে, আপনার ফাইলগুলো দেখা হয়েছে, আর আইডিয়া নতুন করে কিছু অ্যাড করেছি। পছন্দ হবে কিনা জানা নেই। রুদ্র তার দিকে স্থির দৃষ্টি রেখেই হাত বাড়িয়ে ফাইলগুলো নেয়। প্রতিটি কাজ ভালো করে দেখে নিয়ে বুঝলেও রুহানি একেবারে নতুন হলেও কাজ ভালোই করে। তার দেওয়া প্রতিটি আইডিয়াই আগের তুলনায় ভালো। আমার ফাইলগুলো ঠিক আছে তো? মনে মনে মেয়েটার কাজে তারিফ করলেও মুখে কিছু বলল না রুদ্র। কথাটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চেয়ার ছেড়ে উঠে এগিয়ে আসে ধীরে ধীরে রুহানির দিকে। রুহানি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে লোকটার মতিগতি বোঝার চেষ্টা চালায়। এভাবে আসছে কেন? কাজে ভুল হয়েছে বলে কি থাপ্পড় মারবে নাকি? না না, তা হয় নাকি? এটা তো অফিস। তাহলে আপনি এভাবে এগোচ্ছেন কেন? কোনো ভুল হয়েছে? রুদ্র এগিয়ে আসতে আসতে রুষ্ট কণ্ঠে বলে, ভুল তো হয়েছেই। কোথায় ভুল হয়েছে বলুন, আমি ঠিক করে দিচ্ছি। রুদ্র সরু চোখে তাকিয়ে থাকে রুহানির দিকে। ঠোঁট নাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিজের ইনার দেখিয়ে কি আমাকে সিডিউস করার ট্রাই করছিস তুই? মানে? রুদ্র চুপ থাকে। নিজের ডান হাতটা এগিয়ে নিয়ে রুহানির বাঁ কাঁধের জামাটা টেনে ঠিক করে দেয়। গম্ভীর কণ্ঠে সতর্ক করে বলে, নেক্সট টাইম থেকে এসব ঠিকঠাক না রাখতে পারলে অফিসে আসার প্রয়োজন নেই। আগে নিজেকে সামলাতে শেখ, তারপর বিজনেস। লজ্জে রুহানি পারছে না মাটিতে ঢুকে পড়তে। ইস, এমনটা কি করে হলো? আসার সময় তো সব ঠিকই ছিল। ভুল হয়েছে স্বীকার করার প্রেক্ষিতে আস্তে করে মাথা নিচু করে বলে, সরি, আসলে আমি খেয়াল। আমি দেখেছি, মেনে নিলাম, বাট অফিসের কারোর সামনে যদি এমন উল্টাপাল্টা কিছু দেখি আমি, আই সোয়ার মাথার উপর তুলে একটা আছাড় মারবো তোকে আমি। নাও গেট আউট ফ্রম হেয়ার। আমি ডাকার আগে যেন এখানে না দেখি তোকে আর।
পরের দিন সকালে রুহানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। ভার্সিটির প্রথম ক্লাস আজকে, যা রুহানি কোনোভাবেই মিস দিতে পারবে না। নিজেদের পারিবারিক ব্যবসা হওয়ায় দুটোই সামলাতে পারবে সে নিজ মতো করে। এত সমস্যা নেই। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা সেরে নিল সে। ভেবেছিল আজ হয়তো রুদ্রই তাকে ভার্সিটি পৌঁছে দেবে, কিন্তু বাড়ির বাইরে এসে দেখে গাড়ির সামনে ড্রাইভার দাঁড়িয়ে আছে। একদিক দিয়ে ভালোই হলো, লোকটা ধমক শুনতে হবে না তার। ভার্সিটিতে পৌঁছাতে নিজেদের জনবদ্ধকৃত ক্লাসে গিয়ে বসলো সে। বেশ কিছুক্ষণ পর প্রথম ক্লাসের জন্য স্যার আসে ক্লাসে। আজকে যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আজকে কোনো পড়ার দিকে না যাই আমরা। আজকে শুধু ইন্ট্রোডাকশন হবে, এক এক করে সবাই। তাহলে দাঁড়িয়ে তোমাদের নাম ও পরিচয় দাও। এর মধ্যে সবাই এক এক করে দাঁড়িয়ে পরিচয় দেওয়া শেষ করলো, রুহানিও দিল। এভাবেই হাসি ঠাট্টা করে আজকের ক্লাসটা শেষ হলো। ক্লাসের সকলেই নতুন হিসেবে একে অপরের সাথে পরিচিত হতে লাগলো। রুহানিও একটা বন্ধু পেয়েছে, নাম সাবিলা। ভিন্ন দেশের মাটিতে বাঙালি কাউকে পাওয়া যে দুষ্কর। সাবিলা বাংলাদেশি, তাই পরিচয়টা হয়তো খুব একটা সমস্যা হয়নি। তোমার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আমি তো টেনশনে ছিলাম এখানে নিজের দেশের কাউকে পাবো কিনা। এখানে বাঙালি পাওয়া তো খুবই দুষ্কর, তাই তোমাকে পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমারও সেম। চলো বাইরে যাই। হ্যাঁ শিওর। আমরা যেহেতু সেম এজ, তুই করে বলতে পারি একে অপরকে। হুম, তুমি বলতে আমারও ভালো লাগে না, কেমন যেন দূরের দূরের। তাহলে এখন থেকে নো তুমি, অনলি তুই। সাবিলার কথার ধরন দেখে ফিক করে হেসে ফেলে রুহানি। গল্প করতে করতে তারা গেটের বাইরে এসে পৌঁছালো। বাড়ির গাড়ি এত তাড়াতাড়ি আসবে কিনা কে জানে। ভাবতে ভাবতে সামনে তাকাতে রুহানি হা হয়ে যায়, কারণ সামনের অপোজিটে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। রুহানি খুশি হলো কিনা বুঝতে পারল না। লোকটার থেকে যতটা সম্ভব দূরে থাকতে চায় সে। কাঠখোট্টা স্বভাব তার একদমই পছন্দ নয়, আর লোকটা পুরোই তেমন টাইপ এর। রুহানিকে এমন সামনে হা করে তাকিয়ে থাকতে দেখে সাবিলা তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে দাঁড়িয়ে আছিস কেন স্ট্যাচুর মতো? কিছু না, আসলে আমার ভাই চলে এসেছে। আমি যাচ্ছি, এখন পরে কথা বলবো। নাম্বার তো দিলামই, তাই না? হুম। তাহলে বাই এখন। এ বলে রুহানি চলে আসলো রুদ্রের কাছে। রুদ্রের নড়চড় হয় না। কালো সানগ্লাসের আড়ালে তার প্রতিনিয়তের মতো তীক্ষ্ণ চোখগুলো ঢাকা পড়ছে, তবে মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে সে রুহানির দিকেই তাকিয়ে। তাই তাকে উদ্দেশ্য করে রুহানি প্রশ্ন করল, আপনি কেন এসেছেন? ড্রাইভার কোথায়? এসেছিলাম গার্লফ্রেন্ডের সাথে মিট করতে, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। কেন, আমি কি আসতে পারি না? না তো, তা বলিনি। হয়েছে, আর কিছু বলতে হবে না, গাড়িতে ওঠ। রুদ্রের এমন তেরা কথায় কিছুটা রাগ নিয়ে রুহানি বলে ওঠে, আচ্ছা, আপনি সারাক্ষণ এরকম ব্যবহার করেন কেন বলুন তো? আপনাকে কি জন্মের সময় বন্ধু খাওয়ায়নি কেউ একটু? না, খাওয়াইনি। আর একটা আজাইরা কথা বলবি তো এখানেই তোকে ফেলে দিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলবো। রুহানি এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটের পাশে সিটে বসলো। রুদ্র নিজ মতো বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। একটুক্ষণ পরে রুহানি ব্যাগ থেকে একটা পারফিউম বের করে নিজের দিকে স্প্রে করে নেয়। মৃদু একটা সুবাস নাকে লাগতে রুদ্রের মাথার চারিদিকে ওঠে। ঘাড় ঘুরিয়ে রুহানির দিকে তাকিয়ে দেখে সে নিজের কাজে ব্যস্ত। মাত্রই মিনি পারফিউমটা ব্যাগে ভরে লিপস্টিক বের করে গাড়ি মিররে তাকিয়ে ঠোঁটে লাগাতে লাগলো। রুদ্রের গলা শুকিয়ে আসে ক্ষণে ক্ষণে। মেয়েটে এসব কি না করলে নয় এখন। নিজের রুদ্ধতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে রগরগে কণ্ঠে বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং দিস বুলশিট? রুহানি নিজের কাজ শেষ করে লিপস্টিকটা ওর ব্যাগে রেখে বলল, অফিস যাবে না, তাই একটু সেজে নিচ্ছি। দেখুন তো কেমন লাগছে আমায়। বলে রুদ্রর দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দেয় রুহানি। ব্যাস, আর কে সামলে রুদ্রকে। তাড়াহুড়ো করে কোনো মতে রাস্তার একপাশে নিয়ে গাড়িতে সজোরে ব্রেক কষল সে। রুহানি অবাক হয়ে বলতে নাই, কি হলো গাড়ি কিন্তু পুরোটা বলার আর সুযোগ পেল না সে। ইতিমধ্যে রুদ্র তার সিট থেকে উঠে রুহানির দিকে ঝুঁকে আসে। বাহাত রুহানির গলার পেছনে নিয়ে গলার সাথে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয় শিকারী ভঙ্গিতে। থমকে যায় রুহানি। রুদ্রকে থামাতে বলতে নাই, রুদ্র ভাইয়া। কিন্তু তার আগে রুদ্র তার গলা থেকে মুখ তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় তৎক্ষণাৎ। বেশ অনেকক্ষণ পর ছাড়া পেতে রুহানি হাঁপাতে থাকে তড়িৎ বেগে। চমকে বলে ওঠে, এটা আপনি কি করলেন?
রুদ্রের ভাবখানা এমন যেন কিছুই হয়নি, নিজ মতোই আবার গাড়ি স্টার্ট দিয়ে সামনে তাকিয়ে বলে, এটা তোর প্রাপ্য ছিল। এত সেজেগুজে অফিস যাওয়ার শাস্তি। এখন সোজা বাড়ি যাবি তুই। আর নেক্সট টাইম থেকে এমন লিপস্টিক পরে আমার সামনে আসলে এর থেকেও খারাপ হবে, মাথায় রাখবি। প্রায় 20 মিনিট পর তারা বাড়িতে পৌঁছালো। এর মধ্যে রুহানি আর একটা কথাও বলল না। বাড়িতে পৌঁছানোর পর আর 1 মিনিটও ওয়েট করলো না, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে বাড়িতে ঢুকে গেল সে। তাকে এমন ছুটে আসতে দেখে সালেহা বেগম এসে জিজ্ঞেস করে, কিরে মা, এত হন্তদন্ত হয়ে আসলি যে, কিছু কি হয়েছে? না না, না তো কিছু হয়নি, একটু টায়ার্ড লাগছে তো তাই। এই বলে রুহানি নিজের রুমে চলে গেল। রাতের খাবারও টেবিলে আসলো না। সালেহা বেগম বাধ্য হয়ে তার খাবারটা রুমে পৌঁছে দিল। পরের দিন সকালে রেডি হয়ে নিচে নামতে রুদ্র এর মুখোমুখি হয় রুহানি। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিলে সে ভাবতে থাকে আজও এর বজ্জাত লোকের সাথে যেতে হবে তার। এর মাঝে রুদ্র তাকে দেখে বাইরে যেতে যেতে বলল, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। রুহানিও তাড়াতাড়ি চলে গেল, গাড়িতে উঠে বসলো। আজকে রুহানিদের সাথে নীলিমা ও রোদেলা তারাও যাবে। তাদের ভার্সিটিও আজকে বন্ধ, তাই তারা যাবে আজকে। রুহানি সামনে বসলো আর বাকি দুজন পিছনে। ভাইয়া বাড়ি থেকে অফিসের দূরত্ব কতক্ষণ? প্রায় 30 মিনিট। আচ্ছা ভাইয়া, আমরা তো আসছি পর্যন্ত এইখানে, ঘুরতে যেতে পারিনি কোথাও। আচ্ছা, কোথায় যেতে চাচ্ছিস তোরা? আমি ব্যস্ত ছিলাম তো এতদিন, তাই নিয়ে যেতে পারিনি, কিন্তু এখন পারবো। যেখানে তোমার ইচ্ছা। এখানে অনেক ফেমাস ট্যুরিস্ট স্পট আছে, তোরা চাইলে ওখানে নিয়ে যাব। আচ্ছা ভাইয়া। পুরো রাস্তায় রুহানি কিছুই বলল না, চুপচাপ ওদের কথা শুনলো। কিছু বললে যদি এই শয়তানটা আবার কিছু করে, তাই আর কিছু বলল না। এর মধ্যে অফিসে চলে আসলো সবে। রুহানি নিজের কাজ বুঝতে রুদ্রের কেবিনে গেল। আর সেদিনই এর মতো রুদ্র রুহানিকে অনেকগুলো ফাইল ধরিয়ে দিল। এইগুলো সব দেখা শেষ করবি, তারপর আমাকে দেখাবি। এতগুলো ফাইল? হ্যাঁ, এতগুলো। তুই নিজেই তো দায়িত্বটা নিলি, তাই এখন এগুলো করতেও হবে। সো এত কথা না বলে ফার্স্ট এই ফাইলগুলো দেখা শেষ কর। আচ্ছা। মুখে আছে বলে দিল, মনে মনে রুহানির চরম মাত্রায় রাগ হয় এই রুদ্র এর উপর। এত ধরিয়ে দেওয়ার কোনো মানে হয়? লোকটা ইচ্ছে করে এসব করছে। আমি বুঝি না নাকি? বকাঝকা করেও লাভ হয় না রুহানির। অগত্যা কাজে মন দিতে হয় তার। আর সামনে বসে রুদ্র কাজের ফাঁকে ফাঁকে তাকে পর্যবেক্ষণ করতে থাকে নীরবে। এই সময়টা কাজে লাগিয়ে নীলিমা ও রোদেলা পুরো কোম্পানিটা ঘুরতে লাগলো। ছোটবেলায় এসেছিল, এখন তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। অবশেষে রুহানির ফাইল দেখা শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলে, ধরুন যুদ্ধ। সরি রুদ্র ভাইয়া, ফাইলগুলো দেখা হয়ে গিয়েছে। রুহানির কথাই রুদ্র আর চোখে তার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ফাইলগুলো নিয়ে পড়ল। ফাক অফ দিস ভাইয়া, আর আমি যুদ্ধ নাকি রুদ্র তা একটু পরেই দেখাচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াচ। রুদ্রের কথাটি উদ্দেশ্য করে রুহানি বলল, আমি সেভাবে বলিনি, মুখ ফুসকে বলে ফেলেছি। ফাইলগুলো একে একে চেক করে নিল রুদ্র। তেমন কোনো ভুল পায়নি সে, বরঞ্চ ভালোই কারেকশন করতে পেরেছে রুহানি। ঠিক আছে, তবে আরো ভালো করতে হবে। রুদ্রের কথার ধরন দেখে রুহানি ঠোঁট বাঁকিয়ে বলল, সোজাসুজি বলে দিলেই তো পারেন যে আমি ভালোই করেছি। তবে আমার মনে হচ্ছে আপনি জেলাস ফিল করছেন কোনো কারণে। রুহানির কথায় ফাইলগুলো থেকে দৃষ্টি সরিয়ে রুহানির দিকে তাকালো রুদ্র। সরাসরি দৃষ্টি রেখে বলে উঠল, আমি জেলাস ফিল করছি? না, আসলে আমি এটা বলতে চাইনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। চোখ ছোট ছোট করে রুদ্র বলল, তোর তো দেখি একটু বেশি মুখ ফসকায়। এটার ব্যবস্থাও কি আমায় করে দিতে হবে? কথাটি বলতেই রুহানির দিকে ধীরে ধীরে এগোতে লাগলো রুদ্র। তার এমন ভাবভঙ্গি দেখে ঢোক গিলে রুহানি। রুদ্র তার দিকে ঝুঁকে মুখটা রুহানির কাছে এগিয়ে নেয় কিছুটা। ঠিক তখনই নীলিমা ও রোদেলা চলে আসলো। দরজায় পায়ের আওয়াজ পেয়ে রুদ্র আর রুহানি দুজনে চমকে ওদের দিকে তাকায়। নীলিমা ও রোদেলাও ওদের দুজনের দিকে তাকায়। হঠাৎ এমন কোনো দৃশ্য দেখার জন্য মোটো প্রস্তুত ছিল না তারা। ও সরি, আমরা কিছু দেখিনি, তাই না রে রোদেলা?
নীলিমার কথায় তাল মিলিয়ে রোদেলাও বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু দেখিনি, আমি তো অন্ধ ইয়ার। এই বলে দুজনে মিটিমিটি হেসে দ্রুত স্থান ত্যাগ করলো। এই সুযোগে রুহানি রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে পরক্ষণেই বলে উঠল, এখন ওরা কি ভাববে? আপনার জন্য হয়েছে সব। যা ভাবার তা ভাববে, আই ডোন্ট কেয়ার। রুদ্রের এমন গা ছাড়া ভাব দেখে চরম বিরক্ত হয় রুহানি। গলার স্বর উঁচিয়ে বলে ওঠে, ইউ ডোন্ট কেয়ার বাট আই কেয়ার। কথাটি বলে রুহানি আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো নীলিমা ও রোদেলা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। রুহানিকে দেখে নীলিমা ঠাট্টার স্বরে বলে উঠল, আহা ভাবি, ভাইয়াকে তো ভালোই কাবু করেছেন দেখছি। রোদেলাও তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখেই তো আসলাম। নীলিমা ও রোদেলার কথার উদ্দেশ্য বুঝতে পেরে রুহানি বলল, এমন কিছুই না, উনি জাস্ট আমাকে ফাইলগুলো বোঝাচ্ছিলেন। রুহানির কথায় রোদেলা মিটিমিটি হেসে বলে, তা তো আমরা দেখেই আসলাম। আরে তখন আমার চোখে ধুলা পড়েছিল, তাই উনি। কার চোখে ধুলা পড়েছিল? প্রশালী কণ্ঠ শুনে তিনজনই পিছে ফিরে তাকায়। রুদ্রের আগমন দেখে সাথে সাথে নীলিমা ও রোদেলা মিটিমিটি হেসে স্থান ত্যাগ করে। রুদ্রের চোখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে রুহানি। কারণ না। তাহলে ওদেরকে এগুলো কেন বলছিলি? সত্যিটাই বলে দিতি। সত্যি মানে? রুদ্র লো ভয়েসে বলল, মানে এই যে আমি তখন তোর ওই রসালো ঠোঁট দুটো চুষে নিতে চাচ্ছিলাম, ঠিক যেভাবে গতকাল গাড়িতে। ছি। আর ওরা যদি জিজ্ঞেস করতো কেন এমন করছিলেন, তখন বলে দিতি যে তুই আমার গার্লফ্রেন্ড, তাই। রুদ্রের কথায় অবাক হয়ে রুহানি বলে ওঠে, কি? এভাবে রিয়্যাক্ট করার কি আছে? যা সত্যি তাই বলতি। আফটার অল তুই তো সত্যবাদী। আমি কখন আপনার গার্লফ্রেন্ড হলাম আবার? যেদিন থেকে আমি মনে করেছি। আপনি মনে করেছেন মানে? আপনি আমার সম্পর্কে ভাই হন, এসব কি? আমি তো সেটা জানতে চাইনি, আমি তো শুধু আমারটা বলেছি। নট ইভেন ইয়োর। হয়েছে, চল এখন, কালকে না তোর ভার্সিটি আছে। রুহানি এসব কথা শুনে মাথা ঘুরছে, কি বলে এগুলো রুদ্র। অবগতা নিয়ে গাড়িতে উঠে বসে রুহানি। গাড়িতে বসে নীলিমা ও রোদেলা হাসাহাসি করছে, আবার একটু পর পর ফিসফিস করছে। রুদ্র নীলিমার উদ্দেশ্য করে বলে ওঠে, নীলিমা, তোর উর্বি ভাবিকে জিজ্ঞেস কর যে কোথায় যাবে ঘুরতে। রুদ্রের কথায় রুহানি ভুরুকুচকে বলে ওঠে, কে ভাবি? কিসের ভাবি? রুহানির কথায় পাত্তা না দিয়ে নীলিমা বলে, তা ভাবি, আপনি কোথায় ঘুরতে যেতে ইচ্ছুক? আপনার উডবি হাজবেন্ড জিজ্ঞেস করেছেন। আমি তোর বয়সী, এসব আপনি আগে মানে কি নীলিমা? আর তাছাড়া আমি তোর কাজিন হই, ভাবি না। না মানে রুদ্র ভাইয়া যখন আমার ভাইয়া, তখন তার উডবি বউ তো আমার ভাবিই হবে, তাই না? রুহানি আর চোখে নীলিমার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, তোকে কে বলল যে আমি ওনার বউ হব? আমি বলেছি। হয়েছে এখন। নীলিমার থেকে দৃষ্টি সরিয়ে রুদ্রর দিকে তাকালো রুহানি। আর আপনাকে কে বলল আমি যে আপনার বউ হব? আমি নিজেকে নিজেই বলেছি। হালকা জোর গলায় বলে উঠল রুহানি। এসব মন গড়া খেয়াল বাদ দেন, বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? আমি কি বলেছি ছেলে খেলা? যেটা সত্যি তাই তো বললাম। এখন তোর মন গড়া লাগলে সেটা তোর ব্যাপার, আমার না। বাজে কথা ছাড়েন, আপনি আমার ভাই হন। আর একটা কথা বললে সোজা কিস করবো এক্ষুনি। বিয়ে করার দরকার হবে না। আই এম অলওয়েজ রেডি ফর হানিমুন। রুদ্র এই কথা বলে যেন বম ফাটালো। নীলিমা ও রোদেলা তো একজন আরেকজনের দিকে চেয়ে মিটিমিটি হাসছে, পারছে না শুধু গাড়ি থেকে ছিটকে পড়তে হাসতে হাসতে। এদিকে লজ্জায় রুহানির ফর্সা গাল দুটো ও নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ তাকে চটকে মেরেছে। ইস, লোকটা এমন কেন? ছি। কিছুদিন কেটে গেল এভাবে। এক বিকেলে সবাই ঠিক করেছে কোথাও ঘুরতে যাবে, তাই রুহানি বেবি পিঙ্ক কালারের সুন্দর একটা কুর্তি পরে রেডি হয়ে নিয়েছে ঘুরতে যাবে বলে। সবাই রেডি হয়ে নিচে ওয়েট করছে রুহানির জন্য। সাজগোজের দিক থেকে সবসময় লেট লতিফা। অবশেষে সবার অপেক্ষার পোর ভেঙে নিচে নেমে এলো রুহানি। রুদ্র আর চোখে কেবল রুহানিকে দেখছে, সেটা লক্ষ্য করে নীলিমা আস্তে করে বলে ওঠে, ভাইয়া এভাবে দেখো না,
নজর লেগে যাবে তো। রুদ্র স্বাভাবিক গলায় আস্তে করে বলে, আমার গার্লফ্রেন্ডকে আমি দেখবো না তো কে দেখবে? তোর বর। কথার মাঝে রাশেদ সাহেব বলে উঠল। রুহানি চলে এসেছি, এখন চলো সবাই। 2টা গাড়ি সম্পূর্ণ ফুল হয়ে গেছে। বাড়ির সবাই 2টা গাড়ি দখল করে বসে আছে রুহানি ছাড়া। আর দেরি করলে এমনই হয়। রুহানি এবার ভাবছে কি করে যাবে। তার ভাবনার মাঝে হঠাৎ করে পুরুষালী কণ্ঠ ভেসে ওঠে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ বাইকে। রুদ্রের কথায় রুহানি কিছু বলতে যাবে, তার আগে রাশেদ সাহেব বলে ওঠেন, হ্যাঁ মা, গাড়িতে তো জায়গা নেই, তুমি বাইকে করে যাও। আমি রুদ্রকে আগেই বলে রেখেছি। রুদ্রের সাথে ঘাটতারামি করার ইচ্ছে থাকলেও রাশেদ সাহেবের কথার উপর আর কিছু বলতে পারে না সে। তাই তো বাধ্য মেয়ের মতো বাইকে উঠে বসে রুদ্র ও বাইক স্টার্ট দেয়। রুহানি বেশ ইতস্তত করে বলে ওঠে, একটু আস্তে চালাবেন, আমার ভয় করে বাইকে। আমাকে ধরে বস ঠিক করে। না, আমি ঠিক আছি এভাবেই। রুদ্র আর কথা বাড়ল না। বাঁকা হেসে গিয়ারে একটা চাপ দিতে রুহানি রুদ্রের গায়ের উপর ঢলে পড়ল। সাথে সাথে রুহানি এক হাত রুদ্রের পেটের দিকে শার্ট খামচে ধরল ভয়। রুদ্র দেরি করে না, আর কোনো কথাবার্তা ছাড়ে দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করে। রুদ্রকে জোরে বাইক চালাতে দেখে রুহানি ভয়ে বলে ওঠে, একটু আস্তে চালান প্লিজ। এটাই আমার মিনিমাম স্পিড, তাও তোর জন্য এরকম স্পিডে চালাচ্ছি। রুহানি আর কথা বাড়ালো না। আরেক হাতে রুদ্রের পিঠের সাইডে শার্টের কিছু অংশ খামচে ধরে মনে মনে আল্লাহর নাম নিতে থাকলো। সবে এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সবে যে যার মতো খাবার অর্ডার দিল। মেয়েরা সবাই ফটো কর্নারে টুকিটাকি ছবি তুলে নিচ্ছে। পুরো সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে সবার। সবাই সবার মতো এনজয় করেছে আজ। রুহানিও আজ অনেক এনজয় করেছে। এখন সবার গন্তব্য বাড়ি পৌঁছানো। সবাই রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। এবারও রুহানিকে রুদ্রের সাথে যেতে হলো। রুহানি বাইকে উঠে বসতেই রুদ্র স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, এবার শক্ত করে ধর, না হলে আবার আগের মতো গায়ে এসে পড়বি। এস আই অ্যাগ্রি দ্যাট ইউ আর মাই উড বি ওয়াইফ। আমি তোর ওই বিষয়টা ভীষণ এনজয় করেছি। তো যদি তুই চাস আমি আবার সেরকম ফিল নেই, তাহলে ধরে বসার প্রয়োজন নেই। রুহানি নাক কুচকে তাকে রুদ্রের দিকে মনে মনে বলে, লোকটা দিন দিন এমন লজ্জাহীন হয়ে যাচ্ছে কেন? যা ইচ্ছে তাই বলে ফেলছে কেমন। ছি, এই লোক, এর সাথে কথা বলে লাভ নেই ভেবেই সে ছোট্ট করে জবাব দেয়, আচ্ছা। খানিকটা সময় পার হয়। বাইক চলছে তার নিজ গতিতে। চারপাশে মৃদু ঝড় বইছে। কিছু সময় পর পর মেঘের গর্জন শোনা যাচ্ছে। রুদ্র রুহানি দুজনেই চুপচাপ। মাঝ রাস্তায় হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। মুহূর্তে রুহানি ও রুদ্র দুজনেই পুরোটা ভিজে গেল। রুদ্র সাইড করে রাস্তার একটা জায়গায় বাইকটা থামালো। বৃষ্টির কারণে আশেপাশে তেমন কোনো মানুষ নেই। পুরো রাস্তাটা নিস্তব্ধ হয়ে আছে। রুহানি রুদ্র দুজন বাইক থেকে নেমে একপাশ হয়ে দাঁড়ালো। পরিবেশটা শীতল, তার উপর এমন ভিজে চুপচুপে হয়ে থাকার কারণে আরও বেশি শীত লাগছে রুহানির। রুদ্র তাকাতেই হঠাৎ চোখ পড়ে রুহানির ভেজা কম্পায়মান ঠোঁট জোড়ার দিকে। একবার করে এগিয়ে এসে রুদ্র বলে ওঠে, তোর ঠোঁটটা কেমন জানি আমাকে টানছে। আজে বাজে কথা বলা বন্ধ করুন। রুহানিকে কথা শেষ করতে না দিয়ে রুদ্র রুহানির ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। বাইরে ঝড়ের থেকেও যেন দ্বিগুণ বেগে ঝড় বয়ে যাচ্ছে রুহানির বুকের ভেতর। চেয়েও পারছে না রুদ্রকে থামাতে। এভাবে ঠিক কতক্ষণ সময় পার করলো তারা নিজেরাও জানে না। সারা পেতে রুহানি হাতের তালু দিয়ে ঠোঁট মুছে গমগমে কণ্ঠে চেঁচিয়ে ওঠে, এটা আপনি কি করলেন? আপনাকে কে পারমিশন দিয়েছে আমাকে এভাবে কিস করার? রুদ্রের কোনো ভাবান্তর হয় না, আপন চিত্রে বলে ওঠে, আমার কারো কাছ থেকে পারমিশন লাগে না। আমার ইচ্ছে হয়েছে তাই কিস করেছি। ইচ্ছে হলো আরও কিছু করব। আচ্ছা তাই? বলে রুদ্রকে রুহানি জোরে একটা থাপ্পড় মেরে বসলো। আমারও ইচ্ছে হয়েছে তাই এটা মেরেছি। আমাকে অন্য মেয়ের মতো ভাববেন না ভাইয়া। এইসব জালে ফেসে যাওয়ার মতো মেয়ে আমি নই। কথাগুলো বলে রুহানি উল্টা দিকে ফিরে হাঁটা শুরু করলো। রুদ্র স্তব্ধ হয়ে সেটাই দাঁড়িয়ে রইল কতক্ষণ। তারপর যখন হুঁশ এলো, চোখ উঁচিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো রুহানিকে। কিন্তু একই মেয়েটা কোথাও নেই। ভয় বাড়ছে রুদ্রের। ভয়ের তোপে এবার ডাকতে লাগে সে রুহানিকে, রুহানি, রুহানি, হোয়ার আর ইউ? আই এম সরি, প্লিজ সামনে আয়। আমি সরি বলছি তো, আর করব না এমন। লুকিয়ে থাকিস না রুহানি।
বেশ অনেকক্ষণ খোঁজার পরও পাওয়া গেল না তাকে। ততক্ষণে রুদ্রের পাগল প্রায় অবস্থা। এত তো খুঁজেও যখন পাওয়া গেল না, তখনই বাধ্য হয়ে বাড়িতে জানায় সে। বাড়িতেও এই নিয়ে চিন্তার রোল পড়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয় সাথে সাথেই। পুলিশের সাহায্যে রুহানির ফোনে লোকেশন ট্র্যাক করে রুদ্র গেল একটি বাসার সামনে। জানতে পারল এটা রুহানির ফ্রেন্ডের বাসা। মেয়েটা কাউকে না চিনি এখানে এসে বসে আছে। রুহানিকে পেয়ে রাগের বসে তার গালে কষে একটা থাপ্পড় মেরে বসল রুদ্র। চিৎকার দিয়ে বলে উঠল, খুব সাহস বেড়েছে না তোর? বের করছি তোর এত সাহস? পুলিশদের বিদায় দিয়ে রুহানিকে টানতে টানতে গাড়ির ভিতরে নিয়ে যায় রুদ্র। গলা থেকে ওড়নাটা ছিনিয়ে নিয়ে রুহানির হাত দুটো শক্ত করে বেঁধে দেয় সে। তারপর ঘুরে ড্রাইভিং সিটে আসতে আসতে বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে রুহানিকে পাওয়া গেছে। কল কেটে দ্রুত গাড়ি স্টার্ট দেয় রুদ্র। পাশে রুহানি ফুপিয়ে কেঁদে যাচ্ছে সেই কখন থেকে, কিন্তু রুদ্র এর দিকে কোনো খেয়াল নেই বললেই চলে। বেশ কিছুক্ষণ পর একটা নির্জন রাস্তায় গাড়ি থামে রুদ্র। তারপর হঠাৎ করেই পাশ থেকে রুহানিকে এক হাতে পেঁচিয়ে নিজের কোলের ওপর এনে বসে। রুহানি কিছু বুঝে ওঠার আগে চ্যাপটে ধরে তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় রুদ্র। ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে রুহানি, কিন্তু কোনোভাবে রুদ্রের থেকে ছাড়া পায় না সে। একটু পর ঠোঁট ছেড়ে থুতনি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে রুদ্র, এই কিসের জন্য এত কিছু, তাই না? তাহলে শুনে রাখ, তোর এই ঠোঁট সম্পূর্ণই আমার সম্পত্তি, বুঝেছিস? তুই সম্পূর্ণ আমার সম্পত্তি। আমি যখন ইচ্ছে তোকে চুমু খাবো, যখন ইচ্ছে তোকে জড়িয়ে ধরবো, যখন ইচ্ছে। কোন অধিকারে? থেমে যায় রুদ্র। রুহানি কান্নারত কণ্ঠে বুকে লাগে তার। মেয়েটা অধিকার চাইছে। সত্যি কি চাইছে? তবে তাই হোক, খুব শীঘ্রই রুদ্র তাকে এই অধিকার দেবে। নিজের অধিকার আদায় করে ও নেবে। অপেক্ষা কর শুধু। তুই চাইলে ও আমার হবি, আর না চাইলেও আমারই হবি তুই। আর কটা দিন অপেক্ষা কর, আমি দেখিয়ে দেব আমার অধিকার ঠিক কতটুকু তোর প্রতি। আর কথা বাড়ে না রুদ্র। রুহানি ও নীরবে কাঁদতে থাকে নাক টেনে টেনে। রুদ্র নীরব থেকে কিছুক্ষণ নিজেকে শান্ত করে, তারপর আর কোনো প্রকার সংবেদনশীল স্পর্শ সারাই রুহানির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে গাড়ি স্টার্ট দেয়। রুহানি নড়ে চড়ে উঠতে নিলে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে রুদ্র বলে ওঠে, চুপচাপ এভাবেই থাক, দ্বিতীয়বার যেন বলতে না হয় কিছু। অনেক জ্বালিয়েছিস আজ আমায় তুই। পরের দিন সকালে রুহানি আগে আগে উঠে ভার্সিটিতে চলে যায়, যেন রুদ্রের সামনে না পড়তে হয়। রুদ্রের সামনে পড়লে তো আবার ওর সাথে যেতে হবে, তাই সে কোনো প্রকার রিস্ক নেবে না আজ আর। তবে তার চিন্তাধারায় এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিয়ে রুদ্র হাজির হয় ভার্সিটির ক্লাসে। দরজার দিক থেকে কারোর ম্যানলি কণ্ঠ শুনে প্রফেসর সহ প্রতিটা স্টুডেন্ট তাকায় সেদিকে। এক্সকিউজ মি। প্রফেসর সাথে সাথে বর্ণ বন্ধ করে রুদ্রকে সমাদর করে বলে ওঠে, Hey, Mr. Chaudhary, please come. Any problem? নো, ইটস ওকে। আই এম জাস্ট কাম ফর টু টেক হার। বলতে বলতে রুদ্র পুরুষালী ভঙ্গিমায় নিজের বাঁ হাতের তর্জনী বাকি রুহানির দিকে ইশারা করে। সাথে সাথে রুহানির গলা শুকিয়ে কাট। এদিকে ক্লাসের অনেকগুলো মেয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল রুদ্রের দিকে। এই কথা শোনার পর সকলে এবার দৃষ্টি দেয় রুহানির দিকে। পাশ থেকে সাবিলাও বলে ওঠে, কিরে, এত হ্যান্ডসাম একটা ছেলে তোকে নিতে এসেছে? কাহিনী কি দোস্ত? রুহানি বিড়বিড় করে ধমকে বলে, থামবি? উনি আমার সম্পর্কে ভাই হয়, চাচাতো ভাই। প্রফেসর রুদ্রকে জিজ্ঞেস করে, You know her? ইয়া। What is the relationship between you two guys, Mr. Chaudhary? রুদ্রের দৃষ্টি সরে না রুহানির দিকে। ওভাবে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, শি ইজ মাই উড বি ওয়াইফ, সো ক্যান আই? Yeah, sure. অনুমতি পেতে রুদ্র এগিয়ে গিয়ে নিজ হাতে রুহানির খাতা কলম ব্যাগে নিয়ে তার হাতে ব্যাগটা নিয়ে ডান হাত দিয়ে রুহানির হাতটা ধরে এক প্রকার টানতে টানতে বের করে ক্লাসরুম থেকে বাইরে আসতে রুহানি হালকা চেঁচিয়ে ওঠে, আপনি এখানে কেন এসেছেন? তোকে নিয়ে যেতে, সুইটহার্ট। বাজে কথা বন্ধ করুন। আর কিসের সুইটহার্ট? আমি কোনো সুইটহার্ট না। আর ক্লাসের মাঝখানে এগুলো কি বললেন আপনি? তুই এখানে আমার সাথে ঝগড়া করতে এসেছিস? আমি তোকে বিয়ে করব, তো সেই সুবাদে তুই আমার উডবি ওয়াইফই তো হবি, তাই না? এইভাবে ক্লাসে এসে আমাকে ডিস্টার্ব করবেন না। এই বলে রুহানি রুদ্রের হাত ছাড়িয়ে যেতে চাইলে রুদ্র আরো শক্ত করে চেপে ধরে রুহানির হাতখানা। তোকে কি এখানে এনেছি চলে যাওয়ার জন্য? আজ সারা দিন তুই আমার সাথে থাকবি। ইটস ইয়োর পানিশমেন্ট। কে বলেছে আমি আপনার সাথে থাকবো? কার পারমিশনে আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন?
আমার কারো পারমিশন লাগে না। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি যাব না। রুদ্র আর কিছু বলে না, তবে নিজের পেশিবহুল হাতের সাহায্যে হঠাৎ করে রুহানিকে কোলে তুলে নেয়। কি করছেন কি? নিচে নামান আমাকে, আমি যাব না। কথা বলে না বেবি গার্ল। নামান আমাকে, নামান বলছি। রুদ্র আর কিছু না বলে রুহানিকে গাড়িতে বসিয়ে দেয়, তারপর গাড়ি দরজা লক করে দেয় যাতে বের না হতে পারে। নিজেও বসে গাড়ি স্টার্ট করে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গেলেই দেখতে পাবি। এক হাতে ড্রাইভ করতে করতে কথাটি বলল রুদ্র। দীর্ঘক্ষণ ড্রাইভ করার পর একটি রিসোর্টে এসে পৌঁছালো। পাশ ফিরে তাকাতে দেখলো রুহানি ঘুমিয়ে পড়েছে। ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে নিশ্চয়ই, তাই ঘুমিয়ে পড়েছে। ওইভাবে রুহানিকে কোলে তুলে রিসোর্টের ভিতরে প্রবেশ করলো রুদ্র। তার রুমের কার্ডটা নিয়ে নিল রিসেপশন থেকে, তারপর লিফট করে উপরে গেল নিচের রুমে আসতে রুহানিকে শুয়ে দিল বিছানায়। রিসোর্টে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রুদ্র ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। উঠে গেছিস বেবি গার্ল? রুহানি আস্তে আস্তে একটু একটু করে চোখ খুলছিল। তখনই এই কথাটা বলল রুদ্র। উদাম গায়ে ওয়াশরুম থেকে রুদ্র বেরিয়ে আসে। রুদ্রের কথায় রুহানি হালকা তেতে উঠে বলে, প্রথমত আমাকে বেবি গার্ল বলা বন্ধ করুন, আর দ্বিতীয়ত জামা কাপড় না পরে এরকম দাঁড়িয়ে আছেন কেন? অন্যদিকে ফিরে এই কথাগুলো বলল রুহানি। তা ওইদিকে ফিরে যে কথাগুলো বলছিস, আই কন্ট্যাক্ট হচ্ছে না তো? আর আমার আই কন্ট্যাক্ট না হলে আমি কথা বুঝি না, তাই তোর কথা আমি বুঝছি না। এই দিকে তাকিয়ে কথা বল। আগে আপনি জামা পরে আসুন, তারপর কথা হবে। আমি জামা না পরলে কথা হবে না বুঝি বেবি গার্ল? না, হবে না। তাহলে তো আরও ভালো। এমনিও তোর প্যাচ প্যাচ শুনতে আমার ভালো লাগছে না। আর তোকে এখানে কথা বলার জন্য আনা হয়নি, অন্য কিছুর জন্য আনা হয়েছে। অন্য কিছু মানে? রুদ্র কিছু না বলে পাকাশে ধীরে ধীরে রুহানির দিকে এগোতে থাকে। তার এমন আগানো দেখে রুহানি পিছুতে থাকে। একটা সময় দেওয়ালের সাথে লেগে গেল রুহানি পিঠ। তখনই সুযোগ বুঝে রুদ্র রুহানির ঠোঁট নিজে দখলে করে নিল। বেশ অনেকক্ষণ পর রুহানির মোচানোতেই তাকে ছেড়ে দাঁড়ায় রুদ্র। আজ আমি ছেড়ে দিচ্ছি, তবে বাসর রাতে ছাড়াছাড়ি হবে না। এই বলে বিছানা থেকে তার টি শার্ট গায়ে দিতে দিতে বেরিয়ে গেল রুহানির রুম থেকে। রুহানি পিছন থেকে রুদ্রের যাওয়া দেখলো। যেহেতু ওর সাথে এটা প্রথম নয়, তাই তেমন একটা খারাপ লাগছে না। আস্তে আস্তে ওরও কিছু একটা ফিল হচ্ছে, তবে সেটা কি সে জানে না, জানতে চায় না। এমন না হওয়া সম্পর্কে যে রুহানি ভীষণ ভয়। এটা কি ভালোবাসা? নিজেকেই নিজে প্রশ্ন করলো সে, তবে সে উত্তর পাওয়া গেল না। আর পুরো রাত ভাবলো রুহানি। এরপর বিরক্ত হয়ে পাশের বারান্দায় গিয়ে বসে সে। বারান্দাটা থেকে সমুদ্র দেখা যায়। একটু পরপরই সমুদ্রের হাওয়া এসে তার চুলগুলো উড়িয়ে দিয়ে যায়, আর তার মনে সুপ্ত অনুভূতিগুলো আবারও জাগিয়ে তোলে। সারা রাত ভাবতে থাকে নানান কথা, তার ভালোবাসার কথা। রুদ্রের এভাবে চলে যাওয়া তার কাছে ভালো লাগে। সে বিয়ের আগে এইসব করতে চায় না। রুহানির সম্মানের কথা ভাবে। রুহানি যখন হারিয়ে গিয়েছিল তখন রুদ্র পাগলের মতো খুঁজেছিল রুহানিকে। এসব ভাবতে ভাবতে কখন যে বাইরের ছোপার উপরে শুয়ে পড়ে তার খেয়াল নেই। সকালে কারোর ডাকে ঘুম ভাঙতে চোখ খুলে রুদ্রকে দেখতে পেল সে। মশা মাছির কামড় খেতে ওখানে শুয়েছিলেন? কি? বারান্দায় কেন শুয়েছিলি? ও, চোখ লেগে গিয়েছিল। তো এখানে চোখ লাগানোর জন্য গিয়েছিস বা কেন? বেডে কি জায়গার অভাব পড়েছিল? সমুদ্র দেখতে গিয়েছিলাম। হয়েছে? উত্তর পেয়েছেন? সমুদ্র দেখতে গিয়েছিস, ভালো কথা। সমুদ্রের মতো তুইও এখানে শুয়ে গিয়েছিস কেন? রুদ্র এর এমন প্যাচলো কথা মাথায় ধরল না। রুহানি বিরক্ত হয়ে বলে উঠল, আপনার মাথাটা তো পাগল হয়ে গেছে। কি সব আবল তাবল বকছেন? হ্যাঁ, আমার মাথা পাগল হয়ে গেছে তোর জন্য, শুধু তোর জন্য সুইটহার্ট। তাহলে পাগলা গারদে যান, না হলে সাইকোলজিস্টের কাছে যান। আমার কানের কাছে এসে বকবক করবেন না। আর এখন যান এখান থেকে, আমি চেঞ্জ করব। তুই দেখা সাইকোলজিস্ট? কেন? আমি কেন দেখাবো? সাইকোলজি তোর সবচেয়ে বেশি দরকার, আমার চেয়েও বেশি। কারণ এতদিন ধরে একটা মানুষ আর একটা মানুষকে নিজের ফিলিংস বোঝাতে চেষ্টা করছে, আর অন্য মানুষটা তাকে পাত্তাই দিচ্ছে না। আর সেই মানুষটা হলি তুই। সো তোর তো অবশ্যই সাইকোলজিস্ট দেখানো উচিত। রুহানি আর কিছুই বলল না। তার মনে সুপ্ত অনুভূতিকে আবার জাগিয়ে তুলল রুদ্র। আর রুদ্রের এই কথা, রুদ্রের এসব পাগলামি আগে
তার ভালো লাগতো না, কিন্তু এখন এসব ছোট ছোট কেয়ারিং জিনিস, তারপর রুদ্র যে এফোর্ট দেখায় তার রুহানি বেশ ভালো লাগে। আসলে সে এসবের প্রতি মায়ে পড়ে গেছে। আস্তে আস্তে সেইগুলোর প্রতি দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তার রুদ্রকে বুঝতে দেয় না। আসলে ছোট থেকে রুহানি খুব ক্যারিয়ার ফোকাস ছিল। সে সবসময় পড়ালেখা ও তার ক্যারিয়ার নিয়ে পড়ে থাকতো। এসব প্রেম প্রীতি তার কোনো কালে পছন্দের ছিল না। তবে এমন নয় যে তার জীবনে কেউ আসেনি, এসেছিল, তবে সে ওকে ধোঁকা দিয়ে চলে যায়, যার রুহানি সহ্য করতে পারেনি। তাই সে আর এসবে বিশ্বাস করে না। মূলত সে ভালোবাসাকেই আর বিশ্বাস করে না। বাইরে আছি, দ্রুত চেঞ্জ করে বের হয়ে আয়। বেশ কিছুক্ষণ পর রুহানি বেরিয়ে এলো রুদ্রর সামনে। পরনে তার সাদা স্টোনের একটা শাড়ি। আসলে শাড়ি পরতে পরতে একটু দেরি হয়ে গেছে, আর সব সময় আমাকে আম্মুই শাড়ি পরিয়ে দেয়, তো এখন ইউটিউব দেখে শাড়ি পরতে একটু টাইম লেগে গেছে। রুদ্র তো এক দৃষ্টিতে রুহানির দিকে তাকিয়ে থাকে, এ যেন সে হুড়পুড়ি দেখছে। ওকে যে শাড়িতে এত বেশি সুন্দর লাগবে তা বুঝতেই পারেনি রুদ্র। আর তার চেয়েও বেশি অবাক করার বিষয় হলো রুহানি আজ নিজের ইচ্ছে শাড়ি পরেছে। তা শাড়ি পরা কেন হলো আজকে? আমার জন্য বুঝি? আপনার জন্য কেন হবে? আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি এরকম শাড়ি পরবো আর সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছবি তুলবো। আপনার জন্য না। ও, আমার জন্য না? আমি তোকে এখানে এনেছি আর তুই বলছিস আমার জন্য না? ওকে ফাইন, আমিও কোনো ছবি তুলে দিতে পারবো না আজ তোকে। ওহো, আমি কি বলেছিলাম যে আপনি আমাকে এখানে নিয়ে আসেন? আপনি নিজেই তো নিয়ে এসেছেন, আবার বড় বড় কথা বলছেন। বাড়িতে কি বলেছেন কে জানে। হয়েছে হয়েছে, চল এখন। সারাক্ষণ শুধু ঝগড়া করার তালে থাকে। আমি ঝগড়া করার তালে থাকি নাকি আপনি ঝগড়া করার তালে থাকেন? আচ্ছা ফাইন, বাট শুনে রাখ, তুই যদি আরেকবার কথা বলিস তাহলে কিন্তু তোকে এখন এখানেই সবার সামনে কিস করব। এই কথা শুনে রুহানি চুপ হয়ে গেল, আর একটা কথা বলল না। দুজন রিসোর্ট থেকে বেরিয়ে যায় সমুদ্র দেখার উদ্দেশ্যে। ওখান থেকে সমুদ্র বেশি দূরে না, তারপরও ওরা গাড়িতে করে যাচ্ছে, জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। একটু পরে তারা চলে আসে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর রুহানি এগিয়ে এসে কণ্ঠ নিচু করে রুদ্রকে বলে, আমায় কয়টা ছবি তুলে দিন না। রুদ্র চোখ ছোট ছোট করে তাকায় রুহানির মুখের দিকে। ভেবেছে কিছুক্ষণ টাইট দেবে মেয়েটাকে, কিন্তু তার এমন বাংলার পাঁচের মতো মুখ বানানো দেখে তা আর গল না রুদ্র। আচ্ছা ওইদিকে দাঁড়া, যা। 1 মিনিট, আমার ফোনটা আনতেই ভুলে গেছি, এখন কি হবে? আমার ফোনে তুলে নিচ্ছি। আমি যে কারোর ফোনে ছবি তুলি না। আচ্ছা বুঝি, 2 দিন পর তো আমার ফোনেই সব ছবি থাকবে, তখন? আপনার ফোনে কেন আমার ছবি থাকবে? আচ্ছা যাই হোক, এখন তুলে দেন, পরে ডিলিট করে দিয়েন। এই বলে রুহানি সমুদ্রের পাশে দাঁড়িয়ে পড়ল। রুদ্র ও আর কিছু বলল না, ছবি তুলতে লাগলো। একবার এই দিকে যাচ্ছে তো আরেকবার অন্যদিকে যাচ্ছে রুহানি। রুদ্র তার পিছে পিছে ছবি তুলছে। রোদের কারণে ছবিগুলো আরও সুন্দর আসছে। শুভ্র শাড়িতে একটা মায়া আছে বটে, কি সুন্দর লাগছে রমণীকে। ছবি তোলা শেষ হতে রুহানি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যায় সমুদ্রের গভীরের দিকে। তবে তা খেয়াল করে না রুদ্র। ইম্পর্টেন্ট কল আসে, একটু সাইড হয়ে এসে ফোনটা রিসিভ করলো। রুহানি তো সমুদ্রের পানিতে নিজেকে ভেজাতে ব্যস্ত। আর একটু যাই করতে করতে সে প্রায় সমুদ্রের গভীরে চলে যাচ্ছে। সেদিকে তার হুঁশ নেই। সে যে সাঁতার জানে তাও যেন ভুলে বসেছে মেয়েটা। কিছুক্ষণ পর রুদ্র যখন কথা শেষ করে পেছনে ফিরে তাকে, তখনই দেখতে পাই রুহানি প্রায় ডুবো ডুবো অবস্থায় হাতড়াচ্ছে পানিতে। রুদ্রের বুকটা যেন ধক করে ওঠে। রুহানি বলে চিৎকার দিয়ে আগে পিছে না তাকিয়ে ছুটে যায় সমুদ্রের দিকে। ভাগ্যের জোরে স্রোত আসার আগে সে রুহানিকে পাড়ি নিয়ে আসতে সক্ষম হয়। রুহানি, রুহানি, শুনতে পারছিস আমার কথা? কেন গিয়েছিস ওখানে? জান আমার। বারবার ডাকার পর ও রুহানির সারা শব্দ নেই, জ্ঞান হারিয়েছে সে ইতিমধ্যে। অতিরিক্ত পানি খেয়েছে হয়তো। বার কয়েক ডাকার পরও যখন রুহানির জ্ঞান ফিরছিল না, তখনই রুদ্র আর কোনো উপায় খুঁজে পায় না মাউথ টু মাউথ দেওয়া ছাড়া। তাই করে রুদ্র। কিছুক্ষণ পরে রুহানির পেট থেকে পানি বের হতে শুরু করে। রুহানি আস্তে আস্তে চোখটা পিটপিট করে খুলতে লাগে। সে উঠে বসতে চাইলে রুদ্র তাকে বসায় টেনে তুলে। তাকে উঠতে দেখে রুদ্র রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে, আর ইউ ম্যাড? ডোন্ট ইউ হ্যাভ ব্রেন? কেন গিয়েছিলি এত সমুদ্রের মাঝখানে? কে বলেছিল যেতে? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমার কি হতো? চাচ্চুকে আমি কি জবাব দিতাম? সরি, আমি আসলে খেয়াল করিনি। এক্সপেরিমেন্টেড খেলায় একেবারে
মাঝখানে চলে গিয়েছিলাম, আর ওখানে অনেক ঢেউ ছিল, তাই আর বেরিয়েও আসতে পারিনি। আমি একটুখানি এখান থেকে সরতে না সরতেই তুই এই কাণ্ড করে বসেছিস। যদি আমি আর একটা মিনিট দেরি করতাম কি হতো তোর ভাবতে পারছিস ইডিয়েট? সরি, বলছি তো ভালো লাগছে না, চলুন এখান থেকে এখন। রুদ্র আর কথা পায় না, রুহানিকে কোলে করে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজের জ্যাকেটটা খুলে ওকে পরিয়ে দিল, নিজেও গিয়ে ড্রাইভ করতে লাগলো। প্রায় 5 মিনিট পর রিসোর্টে এসে পৌঁছালো তারা। রুদ্র আগে প্রথমে নিজে গাড়ি থেকে নামলো, তারপর রুহানিকে কোলে তুলে নিতেই সে বাধা দিয়ে বলতে নাই, আমি একলা হেঁটে যেতে পারবো আমার রুমে, আমার পায়ে কিছু হয়নি। তখন আমি তোকে থাপ্পড়টা মারিনি, এখন বাধ্য করিস না আমায় সেটা করতে। রুহানি আর কিছু বলল না, চুপচাপ রইল। জানে এখন কিছু বলে সেই মায়ের খাবে, আর সে এটাও জানে যে এটা তারই দোষ ছিল, তাই আর কিছু বলতে পারছে না এখন। চুপচাপ রুদ্র যা বলে তাই হজম করতে হবে তার। রুদ্র রুহানিকে ওর রুমে এনে বসিয়ে দিল, তারপর চেঞ্জ করার জন্য কাপড় হাতে ধরিয়ে দিয়ে কোলে করে নিয়ে যাই বাথরুম পর্যন্ত এগিয়ে দিল। থ্যাংক ইউ। প্রায় 10 মিনিট পর গোসল করে বেরিয়ে আসলো রুহানি। এই শীতের রাতে গোসল করলে নির্ঘাত জ্বর, সর্দি, কাশি একসাথে লাগবে নিশ্চিত। তবুও রুহানি করেছে, কারণ তার সমুদ্রের নোনা পানিতে অ্যালার্জি আছে, তাই তাকে বাধ্য হয়ে করতে হয়েছে। শুধু ফ্রেশ হয়ে নিলে কি চাঁদ বাঁকা হয়ে যেত? এখন কিছু হলে তোকে সামলাবে কে আবার? আমায় খালি টেনশনে ফেলার ধান্দা না? লো, আমি শখে করিনি গোসল, আমার সমুদ্রের নোনা জলে অ্যালার্জি আছে, তাই করেছি। সর্দি কাশি বা জ্বর হলে ডাক্তার না দেখলেও পারবো, এখন মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যদি আমার অ্যালার্জি ওঠে তখন তো ডাক্তার না দেখিয়ে আমার উপায় হবে না। আর এই শহর থেকে দূরে এই রিসোর্টের আশেপাশে কোনো হসপিটাল নেই, আমি জানি। হ্যাঁ, তুই তো সব জানিস আমার মনের খবর ছাড়া। হ্যাঁ জানি তো, তবে অপ্রয়োজনীয় কিছু নয়। আমাকে কি রাগাতে তোর বেশি ইচ্ছা হচ্ছে? আই সোয়ার, রাগলে তোর দফা দফা করে ছাড়বো এখন। আমি কি বোঝাতে চাইছি তুই নিশ্চয়ই বুঝেছিস। আপনার কি কথা আটকায় না মুখে? এত ফালতু কথা কিভাবে বলেন? অসভ্য লোক একটা। অসভ্যতার তো এখনো কিছুই করলাম না, তার আগে অসভ্য বলছিস? যদি করতাম তাহলে না জানি কি বলতি। হয়েছে, আপনার বাগজে বকা বন্ধ করুন। না হয়নি, তবে এখন তুই চাইলে হবে কিছু একটা। বলতে বলতে রুহানির কোমর জড়িয়ে ধরল রুদ্র। ছাড়ুন বলছি আমায়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু কামড়ে দেব বলছি। একবার শুধু কামড়িয়ে দেখ না, তারপর আমার দেওয়া বাইটগুলো ও সহ্য করার ক্ষমতা রাখিস বেবি গার্ল। ছাড়ুন বলছি, বাজে বকা বন্ধ করুন, খারাপ হয়ে যাবে কিন্তু। তা কি হবে একটু শুনি। রুহানি মোছামুছি করতে থাকলো। এক পর্যায়ে রুদ্র রুহানির ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে। তখনই বিদ্যুৎ গতিতে শান্ত হয়ে যায় রুহানি। ছটফট বন্ধ করে শক্ত করে চেপে ধরে রুদ্র শার্ট। একটু পর রুদ্র তাকে ছাড়তে রুহানি হাতের পিঠে ঠোঁট মুছে বলে ওঠে, কি করলেন আপনি এটা? তুই কি দেখতে পাসনি? আবার করব? রুহানি আর কিছু বলল না, কারণ সে জানে রুদ্রকে কোনো কিছু বলেও তার গায়ে লাগে না, তাই বলেও লাভ নেই। একটু পরে রুদ্র চলে যায় তার রুমে। রুহানির একটু শরীর খারাপ করতে থাকে, তাই সে নীরবে গিয়ে শুয়ে পড়ে বেডে। কিছুক্ষণ পরে রুদ্র রুহানির জন্য খাবার নিয়ে আসে। তাকে এভাবে শুয়ে থাকতে দেখে গায়ে হাত দিয়ে দেখে তার সম্পূর্ণ গা গরম হয়ে আছে, তাপমাত্রা যেন বাড়তে আছে, কোনো মতেই কমছে না। রুদ্র ওয়াশরুমে গিয়ে একটা কাপড় ভিজিয়ে আনে, তারপর সেটা রুহানির মাথায় রাখে। রুদ্র তার ল্যাপটপ আনার জন্য তার রুমে যায়, তারপর রুম থেকে ল্যাপটপ নিয়ে আসে। তারপর আবার রুহানির কপাল থেকে কাপড়টা সরিয়ে টেনে টেম্পারেচার চেক করে, কিন্তু রুহানির শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায়। রুদ্র রুহানিকে মেডিসিনগুলো খাওয়ায়, কিন্তু মেডিসিনে কাজ করছে না, প্রচুর পরিমাণে জ্বর। রুহানি ঘুমের ঘরে যন্ত্রণায় গুঙ্গাচ্ছে বারবার, কাঁপতে কাঁপতে কুঁজো হয়ে আছে মেয়েটা। রুমের টেম্পারেচার সর্বোচ্চ হিটে দিয়েও যেন লাভ হচ্ছে না তার। চিন্তিত হয় রুদ্র, কি করবে এখন সে? বেশ কিছুক্ষণ চিন্তা করার পর যেন মাথায় কিচ্ছু এলো না তার। পাশ থেকে গঙ্গাতে গঙ্গাতে রুহানি তার শার্ট টানছে, ঘুমের মাঝে বারবার ঢোক গিলে রুদ্র যা ভাবছে তা কি করা ঠিক হবে, হয়তো না, কিন্তু এখন যে আর কোনো উপায় নেই। রুদ্র এগিয়ে এসে রুহানির উষ্ণ কপালে একখানা চুমু খাই গভীরভাবে। মেয়েটা দুহাত নিজের হাতের আদলে নিয়ে কোমল স্বরে বলতে থাকে, আই এম জাস্ট ডুইং দিস ফাকিং ওয়ার্ক অনলি ফর ইউ বেবি গার্ল, প্লিজ ফরগিভ মি।
আমায় ভুল বোঝো না তুমি জান, আমি চাইনি এমন কিছু, কিন্তু সরে আসে রুদ্র, একে একে নিজের শরীরে থাকা শার্টও খুলে ছুঁড়ে ফেলে দেয় এক পাশে। তারপর রুহানির ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে দুহাতে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে মেয়েটাকে। পারে না শুধু এই মেয়েটাকে সে বুকের ভেতর ভরে রাখতে, কারণ শরীরের উষ্ণতা পেয়ে রুহানিও আরেকটু জড়িয়ে নিল নিজেকে রুদ্রের সাথে। হয়তো একটু আরাম লাগছে তার। ধীরে ধীরে মেয়েটার গঙ্গানি বন্ধ হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। রুদ্র তাকে পরম যত্নে জড়িয়ে রাখে নিজের বাহু ধরে। রুহানি আজ ভার্সিটিতে গিয়েছে অনেকদিন পর। এতদিন কোথায় ছিলে রুহানি? সরি স্যার, একটু ফ্যামিলির ইমার্জেন্সি ছিল তাই আসতে পারিনি। আজকে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট সেটা কি তুমি জানো না? জি স্যার, জানি। তো এনেছো অ্যাসাইনমেন্ট? জি স্যার, এনেছি অ্যাসাইনমেন্ট। গুড। থ্যাংক ইউ। অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দাও এখানে। ওকে স্যার। ক্লাসের বাইরে রুহানি যখন হাঁটছিল তখনই একটা ছেলে তার কাছে আসে। হ্যালো রুহানি, কেমন আছো? ভালো আছি, তবে আমি কি আপনাকে চিনি? না, আসলে আপনাকে আমি ক্লাসে দেখেছি, আর আপনার প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। ওয়েলকাম। তা আপনি এখন কোথায় যাচ্ছেন? কোন বাসায়? না, এমনি বলছিলাম আর কি, কৌতূহল বশত। ও আচ্ছা, এখন তাহলে আমি যাই। এই বলে রুহানি বাইরে বেরিয়ে গেল। বাইরে রুদ্র দাঁড়িয়েছিল রুহানিকে নিয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, গাড়ির পাশে হেলান দিয়েছিল। রুহানিও তার দিকে এগিয়ে গেল। আপনি এখানে কি করেন? তোকে নিতে এসেছি। আপনি এভাবে আমায় নিতে আসার কারণ কি? এখন এখানে আসতে হলেও তোর অনুমতি নেওয়া লাগবে। সেদিন না বললেন আপনার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে এসেছেন, তা আজও কি তাই? ইয়েস। তা কোথায় আপনার বিদেশি গার্লফ্রেন্ড? আমার বিদেশি কোনো গার্লফ্রেন্ড নেই, যেটা আছে সেটা একদম খাঁটি দেশি। ট্রাস্ট মি রুহানি, তুই আসলে একটা জবরদস্ত দেশি। ছি, আপনি থামবেন? ওকে থামলাম, বাট আই নিড মাই ডোজ রাইট নাও। এই বলে রুহানিকে কোলে তুলে নিল রুদ্র। তারপর গাড়ির ব্যাক সিটে বসে রুহানির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। রুহানি বারবার দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু এমন বলিষ্ঠ শরীর দূরে সরানো কি তার পক্ষে আদৌ সম্ভব না? সম্ভব না। তাই সহ্য করছে। চোখ দিয়ে তার পানি পড়ছে। রুদ্র বারবার রুহানির গলায় কামড় বসাচ্ছে, কোনো মতে রুহানিকে ছাড়ছে না। ঠোঁটে বারবার ঠোঁট বসাচ্ছে, আর সইতে না পেরে রুহানি করুণ স্বরে বলে ওঠে, এবার তো ছাড়ুন। রুদ্র মানল, কিন্তু রুহানির দিকে তাকাতে খেয়াল হলো তার চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। কপালের পাশে রগগুলো ফুলে উঠেছে তার। তোকে আমি মানা করেছি না অন্য কোনো ছেলের সাথে কথা না বলতে, তারপরও তুই ওর সাথে কথা বলতে গিয়েছিস। তোর সাহস কত বড়! এই বলে রুদ্র আবারও কিস করতে থাকে। রুহানি দম আটকে যাবে মনে হচ্ছে এখন, কিন্তু কিছু করার নেই, এটা সহ্য করতে হবে তাকে। কিছুক্ষণ পর রুদ্র রুহানিকে ছেড়ে দেয়, তারপর সামনের সিটে রুহানিকে বসিয়ে দেয়। নিজেও বসে পড়ে গাড়ি স্টার্ট দেয়। কোথায় রুহানিকে নিয়ে যাচ্ছে তা রুহানি জানে না। কালো একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায় রুদ্র। তারপর রুদ্র রুহানিকে আবার কোলে তুলে ভিতরে নিয়ে যায়। রুহানি এতক্ষণ কান্নার কারণে সে প্রায় ক্লান্ত, আর কিছু বলতে পারছে না। চুপচাপ রুদ্র কোলে সে রুদ্র রুহানিকে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা রুমে নিয়ে আসে। রুহানিকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। তারপর সে রুম থেকে বের হয়ে গেল। 1 ঘন্টা পরে রুমে আরেকটা বয়স্ক টাইপের লোক সাথে 2টা গার্ড সাথে 2টা মেয়ে সার্ভেন্ট নিয়ে আসে। রুহানি বোঝার চেষ্টা করে এই বয়স্ক লোকটা আসলে কি। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর রুহানি বলে, কাজী কেন এসেছে এখানে? কি করবেন আপনি? বেরিয়ে যান আপনারা। আমি বলছি তো বের হতে। বাড়ি যাব আমি। আব্বু কোথায়? বড় আব্বু? অনেক শখ না তোর ছেলে মানুষের সাথে ঘুরবি, কথা বলবি? আজকে সকল শখ আমি মিটিয়ে ছাড়ব। বাজে কথা বন্ধ করুন। আমি বাসায় যাব এক্ষুনি। এখান থেকে বেরিয়ে যাও তোমরা সবাই। আমি বাসায় যাব বলছি। চুপচাপ এখানে বসে থাক। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। ভালো হবে না বলে দিলাম। এখনই যান এখান থেকে। আমার বাবা এগুলো জানলে মেরে ফেলবে আপনাকে বলছি। হাসালে আমাকে। তোমার বাবা, আমার বাবা, তোমার পরিবার, আমার পরিবার, সবাই মিলে আমাদের বিয়ে আরও আগে থেকেই ঠিক করে রেখেছিল। এখন বিয়ে করলে তারা আরও খুশি হবে। বোকা মেয়ে। রুহানি যেন আকাশ থেকে বলল, কি বলবে সে কিছুই খুঁজে পাচ্ছে না। রুদ্র কি সত্যি বলছে? যদি তাই হয় তাহলে তাকে জানানো হয়নি কেন? কাজী সাহেব, আপনি কেন বসে আছেন? তাড়াতাড়ি বিয়ে পড়ান বলছি।
আমি কিন্তু মেরে ফেলবো আপনাকে। আচ্ছা মেরে ফেলিস বিয়ের পরে। আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব একবার রুদ্রের দিকে তাকাই, আরেকবার রুহানির দিকে তাকাই। কি করবে কিছুই বুঝতে পারছিল না। না কাজী সাহেব, আপনি বিয়ে পড়াবেন না। আপনাকে কে এনেছে? তুমি এসেছো বাবা? তো আপনি কার কথা শুনবেন? কাজী আমতা আমতা করে বলল, তোমার কথা বাবা। তো আপনি এখনো দাঁড়িয়ে না থেকে বসে বিয়ে পড়ানো শুরু করে দিন। আর কারোর কথা শোনা লাগবে না। আচ্ছা ঠিক আছে বাবা। কাজীও একটু ভয়ে আছে, কারণ তাকে বন্দুক ঠেকিয়ে রুদ্র এর কাঠটা নিয়ে এসেছে। কাজী এখন বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। এইদিকে রুহানি চিল্লাচ্ছে, কিন্তু ওর কথা কেউ শুনছে না। কবুল বলার মুহূর্তে রুদ্র তাড়াতাড়ি বলে দেয়, কিন্তু রুহানি বলে না। আমি বলবো না কবুল। মা বলো কবুল। রুদ্র তার বডিগার্ডদের বন্দুকটা আনতে বলে। গার্ড তার হাতে বন্দুক তুলে দিতেই রুদ্র রুহানির মাথায় ঠেকায় সেটি। কি করছেন আপনি? সুন্দর করে কবুলটা বলে ফেল সুইটহার্ট। নো। ঠিক আছে, আমি তাহলে ট্রিগারে চাপ দেই। বলছি। বল। কবুল কবুল কবুল। এই বলে রুহানি ওখান থেকে উঠে চলে যায় আরেকটা রুমে। রুদ্র পিছন থেকে রুহানিকে দেখতে থাকে আর মুচকি মুচকি হাসছে। তারপর রুদ্র উঠে ওর কাজে চলে যায়। বদমাইশ, খাচ্চর, বেয়াদব, জাহিল, তোকে আমি দেখে নিব। বন্দুক ঠেকিয়ে বিয়ে করা, তোকে আমি ছাড়বো না। রুহানি পুরো রুমে এগুলো বলে হাঁটতে থাকে। সন্ধ্যায় কিছু মেয়ে এসে তাকে সাজাতে থাকে। রুহানি প্রথমে সাজতে চায় না, তারপর রুদ্রের চাপে পড়ে সাজতে হয়। আমাকে একেবারে খচ্চরদের মতো সাজিয়ে দিয়েন, যেন ওই খচ্চরটা আমাকে দেখে চিনতেই না পারে। এই কথা শোনার পর মেকআপ আর্টিস্ট হাসতে হাসতে বলে, কি বলছেন আপু? আপনি তো অনেক সুন্দর, আপনাকে একটা সুন্দর মেকওভার দিলে অনেক সুন্দর লাগবে। রুহানি কোনো কথাই শোনে না। তারা নিজেদের মতো করে সাজাতে শুরু করলো। রুহানিকে চোখে ব্ল্যাক স্মোকি আই, তারপর ঠোঁটে নুট কালারের লিপস্টিক, অনেক সুন্দর লাগছে তাকে। রুদ্র তো আজকে পাগলি হয়ে যাবে। একটু পরে রুহানির জন্য সার্ভেন্ট পাস্তা নিয়ে আসে। প্রথমে সে তো খেতে চাচ্ছিল না, কিন্তু তার অনেক ক্ষুধা লাগে। সার্ভেন্ট জড়াজড়ি করতে রুহানি খেতে থাকে। অনেক খিদে লেগেছে তার। তারপর সব কাজ শেষ করে তারা সবাই চলে যায়। রুহানিও একটু ঘুমিয়ে নেয়। কয়েক ঘন্টা পর ঘুম ভাঙতেই দেখে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। রুমে কারোর অস্তিত্ব খুঁজে না পেয়ে দরজার কাছে গিয়ে বের হতে চায় রুহানি। তবে দরজাটা বাইরে থেকে লক করা দেখে আশাহত হয়ে আবার ফিরে আসে রুমে। এদিক ওদিক হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে পাশের বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। একটু পরে হঠাৎ নিজের কোমরে দুটো হাতের অস্তিত্ব খুঁজে পায় রুহানি। কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে পেছন থেকে জড়িয়ে ধরেছে যেন। এটা যে রুদ্রই তাকে চিনতে দেরি হয়নি রুহানির। রাগে ক্ষোভে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন। ছাড়বো না। আমার বিয়ে করা বউ আমি কেন ছাড়বো? এই বলে রুদ্র আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। তুমি আমাকে পাগল করে দিবে ব্ল্যাক কুইন। শরীরে জন ও কালো রঙের শাড়িটা সত্যি মানিয়েছে রুহানিকে। তবে রুদ্র এর এসব কথায় সে কোলে গিয়ে বলতে লাগে, ছাড়ুন আমায়, আপনার কি করে দেখে নেবেন আপনি। আচ্ছা সমস্যা নেই, আমি দেখব। অনেক টাইম আছে দেখার। এখন যেটা দেখার জন্য এসেছি সেটা দেখি, চলো। রুহানি বুঝে উঠতে পারে না রুদ্র ঠিক কিসের কথা বলছে। একটু চিন্তা ভাবনা করতে রুদ্র এর কথা মানে বুঝতে পেরে নিজেকে ছাড়তে চায় সে। আপনি একটা অসভ্য লোক, আপনাকে আমি একদম ছাড়বো না বলে দিচ্ছি। রুদ্র রুহানির কাঁধে চুমু খেয়ে লো ভয়েসে বলে, আমি তো চাইছিও না তুমি আমায় ছেড়ে দাও। আমি চাই আজ পুরো রাতটা তুমি আমার সাথেই থাকো, একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকো। এই বলে রুদ্র রুহানিকে কোলে তুলে নেয়। তারপর বেডে শুয়ে দিয়ে রুহানির গলায় আলতো আলতো চুমুতে ভরিয়ে দিতে থাকে সে। রুহানির সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে যেন। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি একদম ঠিক করছেন না এসব। আমি শুধু একবার ছাড়া পাই, দেখে নেব আপনাকে। কি তুমি বারবার বলছো দেখে নেব? আমি তো বললাম দেখে নিতে। এখন হয়েছে, এখন একটু চুপ থাকো। আমার ইম্পর্ট্যান্ট কাজে কেউ বাধা দিলে আমার তাকে মারতে ইচ্ছা করে। তো এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। এই বলে রুদ্র রুহানির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। রুহানিকে আর কিছু বলার সুযোগই দিল না। রুহানি হাঁপিয়ে উঠেছে। রুদ্রের শরীর, জিম করা সুটাম দেহ, এই শরীরের ভার একটা রোগা পাতলা মেয়ে কীভাবে নেয়। রুদ্র এবার রুহানির চুল সরিয়ে গলায় মুখ ডোবায় হাসকি স্বরে বলে ওঠে,
ইউ আর মাই অবসেশন, ইউ আর দ্যাট অবসেশন আই ক্যান নট এসকেপ, মাই এভরিথিং বিলংস টু ইউ, মাই বেবি গার্ল, সরি ফর দ্য রাফ রাইড, মাই বেবি গার্ল, জাস্ট টেক ইট লাইক হেভেন। আমি পারছি না, প্লিজ। Let's go for a deep conversation, sweetheart. I will be soft for first time. Don't be shy. সকালে ঘুম ভাঙতে যন্ত্রণায় মুখ কুঁচকে নিল রুহানি। চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করে কাউকে। ড্রেসিং টেবিলের সামনে পেয়েও যায় কাঙ্ক্ষিত মানুষটিকে। রুদ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল সে, চুপচাপ বসে রইল। কিছুই ভালো লাগছে না, কিছুটা সংকোচ আর অনেক লজ্জা। কাল রাতের কথা মনে হতেই রুদ্রকে এখন মেরে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু কিছু করা নেই, সে কিছু করতে পারবে না। রুদ্রের শক্তির কাছে তার শক্তি কিছুই না। রুহানিকে জাগতে দেখে রুদ্র মুচকি হেসে এগিয়ে এলো তার কাছে, পাশে বসে ঝুঁকে গালে একটা ছোট্ট চুম খেয়ে বলে ওঠে, হ্যালো সুইটহার্ট, কেমন লাগছে জান? রুহানি কিছু বলো না। কিছু বলবে না তুমি? দেখো, তুমি আমাকে বাধ্য করেছো এগুলো করার জন্য, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। এবার রুহানি চুপ। তুমি কি কথা বলবে না? রুহানি নাছোড়বান্দা, কোনো কিছুতেই কাজ হয় না যেন। কথা না বললে কিন্তু অন্য কিছু হয়ে যাবে এখন, সেটা নিশ্চয়ই তুমি আশা করো না আর চাও না। রুহানি এবার কিছু বলো না। রুদ্রের ধৈর্যের সীমা শেষ। রুদ্র এবার রুহানির মুখ উপরে করে তুলে রাফলি কিস করতে থাকে, কিন্তু অবাক করার বিষয় হলো রুহানি ধাক্কা দেয় না। এবার রুদ্র এটা দেখে আরও জোরে জোরে কিস করতে থাকে, তাও রুহানি কোনো আওয়াজ শব্দ নেই, না ধাক্কা দিচ্ছে না কিছু বলছে। রুহানি এমন নিথর ভাব দেখে রুদ্র এবার তাকে ছেড়ে বসে। জান, তুমি কি আমার উপরে বেশি রাগ করেছো? আই অ্যাম সরি, প্লিজ কিছু তো বলো। আমি বুঝতে পারিনি তোমাকে ওইভাবে ওই ছেলের সাথে দেখে আমার অনেক রাগ হয়, তাই আমি এগুলো করেছি। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আর তুমি যদি ভেবে থাকো আমার বাবা মা বা তোমার বাবা মা আমাদের এই সম্পর্কে রাজি না, তাহলে তুমি ভুল ভাবছো। তারা তো আমাদের বিয়ে আরও আগে ডিসাইড করে রেখেছে। প্লিজ কিছু বলো জান। রুহানি কিচ্ছু বলে না। হঠাৎই মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুদ্র দিশেহারা হয়ে যায় যেন তার কান্না দেখে। দুগালে আলতো আগলে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগে, জান তুমি কাঁদছো কেন? বেশি ব্যথা পেয়েছো? পেইন কিলার এনে দিব? কিছু তো বলো প্লিজ। রুহানির কান্না বাদ ভাঙে। ভেতর থেকে মেয়েটা কেমন যেন নেতিয়ে গেছে। মনের অবস্থা বোঝা বড় দায়। চঞ্চলা চোখ দুটি আজ কাতরতা নিয়ে তাকিয়েছে রুদ্র এর দিকে। রুদ্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, আপনি কেন এমনটা করলেন রুদ্র ভাইয়া? কেন করলেন আপনি? আমার নিজেকে পশুর চেয়েও নির্ম লাগছে, আমার দম আটকে আসছে কালকের কথা ভাবলেই। কেন করলেন এমন? আমি মেনে নিতে পারছি না এসব। সবাই আমাকে দোষী বলবে। আব্বু, বড় আব্বু, তাদের কি উত্তর দিব আমি? শান্ত হও রুহানি, তুমি কোনো দোষ করনি। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই বিয়ে করেছি। আমি জানি যা করেছি তা ঠিক হয়নি, কিন্তু তুমি আমায় কেন বুঝলে না? আমি এত করে ভালোবাসি বললাম, তাও বুঝো না তুমি মেয়ে। কেন আমায় রাগিয়ে দাও? আমার সহ্য হয় না তোমাকে অন্য কারোর সাথে দেখলে। লিসেন বউ আমার, তুমি বাড়ির কথা ভাবছো তো? সবটা আমি সামলে নেব। কেউ তোমার দিকে এক ফোঁটা কাদা ছিটাতে পারবে না। কারোর চোখে তুমি খারাপ হবে না। সবটা ঠিক হবে। বাড়ি যেতে দাও একটু, দেখবে সবটা ঠিক হয়ে গেছে। রুহানির কান্না তখনও থামছে না। রুদ্র এবার আদরে ভঙ্গিতে রুহানিকে নিজের সাথে মিশিয়ে আলতো আলতো চুমু দিতে লাগলো মেয়েটার সারা মুখ জুড়ে। রুহানির চোখ হতে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুকণা সে শুষে নিতে থাকে। দুহাতে রুহানির গাল গলিয়ে নিয়ে পাতলা ঠোঁট জোড়ায় আলতো আলতো চুমু খেতে লাগে সে। রুহানি এবার আর বাধা দেয় না, বরং রুদ্র এর প্রতিটি চুমুতে কেঁপে কেঁপে ওঠে মেয়েটি। রুদ্র ধীরে ধীরে মুখ থেকে নেমে রুহানির গলায় চুমু খেতে শুরু করে। তার বেসামাল হাত দুটো যেন অবিচল চলছে রুহানির শরীর জুড়ে। রুহানিকে আর একটু নিজের সাথে চেপে ধরে রুদ্র নেশাতুর কণ্ঠে বলে ওঠে, আর ইউ ওয়ান্না ট্রাই ফর সেকেন্ড টাইম বেবি? কণ্ঠ দিয়েই যেন মেয়েটাকে ঘায়ল করে ফেলেছে রুদ্র। আবেশে মেয়েটা রুদ্র শরীরের শার্ট খামচে ধরে শক্ত করে। আর ইউ ট্রাইং টু সিডিউস মি বেবি গার্ল? রুহানি কাতর কণ্ঠে বলে ওঠে, না রুদ্র ভাইয়া। নো, সো হোয়াই আই এম ফিলিং মাচ? প্লিজ থামুন। তোকে এত সুন্দর হতে কে বলেছে রুহানি? এতটা? হাউ ক্যান আই কন্ট্রোল মাই সেলফ? প্রতিটা দিন সকালে আমি অফিসে যাব কি করে? কি সব বলছেন? চলো না আরেকবার।
না, আমার কষ্ট হচ্ছে রুদ্র ভাইয়া, মরে যাব এবার আমি, ছাড়ুন না। রুহানি করুণ কণ্ঠে হয়তো মন করল রুদ্র। রুহানিকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে গিয়ে ওয়ার্ড্রপ থেকে এক স্যুট জামা নিয়ে ওয়াশরুমে রেখে আসে। তারপর বেরিয়ে এসে জিজ্ঞেস করে। যেতে পারবি? রুহানি বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বলে, পারবো। তবে কথা সম্পূর্ণ করার আগে ব্যথায় কুকড়ে ওঠে মেয়েটি। রুদ্র এগিয়ে আসতে আসতে বলে, বেশ তো দেখছি কত পারছিস। বলতে বলতে রুহানিকে পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমে এগিয়ে যায়। উষ্ণ পানিযুক্ত বাথটবে রুহানিকে বসিয়ে দিয়ে বলে, অফিসের জন্য রেডি হয়েছি, না হলে গোসলটাও আমিই করিয়ে দিতাম। সরি জান, 5 মিনিটের মধ্যে শেষ কর, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। বলে রুদ্র বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। রুহানি গোসল সেরে কোনো মতে ধীরে ধীরে রুমে এসে বিছানায় বসে। রুদ্র নেই এখন, হয়তো বাইরে গেছে। হঠাৎ পাশ থেকে রুদ্র এর ফোনটা ভাইব্রেট হতে থাকে। রুহানি হাতে তুলে নিতেই স্ক্রিনে জলজল করে আব্বু নামটা। বুক কেঁপে ওঠে তার। ভয়ে সংকুচিত হয়ে মেয়েটি রিসিভ করবে না ভেবে রেখে দেয় ফোনটি। কিন্তু পরক্ষণে বারবার রিং হতে দেখে হাতে তুলে নেয় সে। কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে রুদ্রর বাবা অর্থাৎ রাশেদ সাহেবের কণ্ঠ। আজ কি আপনার অফিসে আসা হবে আব্বাজান? আমার মামনিকে তো এবার একটু স্বস্তি দিন। বিয়ে করেছেন বলে কি সবকিছু ছেড়ে তার সাথেই লেগে থাকবেন নাকি? রাশেদের এমন মস্করাযুক্ত কণ্ঠ শুনে একটু স্বস্তি পায় রুহানি। তার মানে রুদ্র বাড়িতে সব বলে দিয়েছে। রুহানি এবার আস্তে করে ডাকে, বড় আব্বু। আরে মামনি যে, কেমন আছে মামনি? জি ভালো বড় আব্বু। আমার ছেলেটা তোমার ভালো করে যত্ন নিচ্ছে তো? শোনো মামনি, রুদ্র যদি তোমার যত্ন নিতে হেলাফেলা করে তুমি কিন্তু আমায় জানাবে মামনি। একদম ভয় পাবে না, বুঝলে? বড় আব্বু, বিয়ের ব্যাপারে আমরা সব জানি মামনি, আর আমরা তো এটাই চেয়েছিলাম তোমার সাথে। রুদ্র এই বিয়েটা কি আজকালের বলো? ছোটবেলা থেকে ইচ্ছা বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। আমি তো চেয়েছিলাম তোমরা এসএসসি পাশ করার পরেই বিয়েটা দিয়ে দিতে। রুদ্রই তো বারণ করলাম বারবার বলে তুমি আরেকটু বড় হও, সময় হোক, আর কত কি। এখন করে নিয়েছে শেষমেশ। আমরা আলহামদুলিল্লাহ সবাই খুশি, বুঝলে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। দুজন মিলে ঘুরে আসো কয়েকদিন, আস্তে ধীরে ফেরো, সমস্যা নেই। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, এটাই তো স্বস্তি। কার সাথে কথা বলছিস? রুদ্রের কণ্ঠ পেয়ে রুহানি দরজার দিকে তাকায়। দেখে রুদ্র মাত্রই খাবারের ট্রে হাতে করে রুমে প্রবেশ করছে। রুহানি তার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, বড় আব্বু। রুদ্র খাবারের ট্রেটা টেবিলে রেখে ফোন কানে তুলল। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আমার মামনির ভালো করে যত্ন নিচ্ছিস তো? সেটা তোমার মামুনির থেকেই শুনে নিও বাড়ি গেলে। অফিসে আসবি? মিটিং আছে একটা, তুই থাকলে ভালো হতো আর কি। মিটিং শেষ করেই না হয় আবার চলে যাস। রেডি হয়ে নিয়েছি আব্বু, এই তো বের হব। তোমার মামুনিকে আগে খাইয়ে তো নেই? আচ্ছা আচ্ছা, আয় তাহলে, রাখছি এখন। কল রেখেই দ্রুত রুহানির পাশে বসে স্যুপ খাইয়ে দিতে লাগলো ধীরে ধীরে। সন্ধ্যায় চলে আসবো, ততক্ষণ একটু কষ্ট করে একা থাকিস, আজকে ভয় পাবি না। আমি অফিসে যাব না। রুদ্র রুহানির গলার দিকে ইশারা করে বলল, এই অবস্থায় সবাইকে কি দেখাতে চাস আমি তোকে ঠিক কতটা আদর দিয়েছি, যে ঠিক মতো হাঁটতেও পারছিস না তুই? বাজে বকছেন কেন? ভালো কথা বললেও দোষ। যাই হোক, আজ রেস্ট নিয়ে একটু অফিস সামলানোর জন্য অনেক সময় আছে এখনো। রুহানি কিছু বলে না, আর নীরবতাকে সম্মতি ভেবে নিল রুদ্র। খাওয়া শেষ হলে রুহানির দিকে একটা মেডিসিন এগিয়ে দেয় রুদ্র। এটা কিসের ওষুধ? ভয় পাস না, ইট জাস্ট এ পেইন কিলার। আই অলসো নিড আওয়ার সুইট প্রোডাক্ট। ছি, কিভাবে বলেন এসব? সুন্দরভাবে বলবো? ঠিক আছে, তাহলে শোন। আমিও চাই আমার আর তোর বাচ্চা খুব শিগগিরই আমাদের মাঝে আসুক, তবে সেটা তখনই সম্ভব তুই আমাকে ভাইয়া ডাকা যখন বন্ধ করবি। আমি নিজের বাচ্চার মুখে মামা ডাক শুনতে চাই না। এই এত ক্ষত রুহানি একটু মুচকি হাসলো। তা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্র। তারপর রুহানি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সন্ধ্যা বলে ও রুদ্র ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেল। বাধ্য হয়ে কলিং বেলে চাপ দিয়েও ভেতর থেকে কোনো সাড়া পেল না। রুহানি হয়তো ঘুমাচ্ছে ভেবে নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রুদ্র। রুমে আসতে দেখলো সারাটা রুম অন্ধকার। রুদ্র হাত দিয়ে রুমে লাইট অন করতে দেখলো রুহানি বিছানায় কুঁজো হয়ে শুয়ে আছে। কাছে যেতেই কেমন গঙ্গানির শব্দ কানে ভেসে আসে। উদ্বিগ্ন হয়ে পড়ে রুদ্র। দ্রুত কদমে ছুটিকে আগলে নেয় রুহানিকে।
কি হয়েছে রুহানি, কাঁদছিস কেন? রুহানি নিজেকে সামলাতে না পেরে রুদ্র বাহু খামছে ধরল, গঙ্গানি কণ্ঠে বলে ওঠে। কষ্ট হচ্ছে রুদ্র? এই কোথায় কষ্ট হচ্ছে আমায় বল, বল না। পেটে। রুদ্র চোখ নামিয়ে তাকাতে খেয়াল করলো বিছানার দিকে ছড়ানো কিছু চিহ্ন। চোখে পড়তে কিছুটা অন্তত শান্ত হলো। যাই হোক, ভয়ে কিছু নয়। রুহানিকে পাজকলে তুলে নিতে নিতে বলে, পিরিয়ড হয়েছে, আমায় বলবি তো সোনা? রুহানি রুদ্রের বাহুডোরে গুটিয়ে রয়। রুহানিকে ওয়াশরুমে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এসে রুদ্র বলে, চেঞ্জ করে নে, আমি আছি এখানেই। রুহানি বের হতে রুদ্র আবার হাতে বিছানায় বসিয়ে দেয়। হট ওয়াটার ব্যাগটা গরম করে রুহানির পেটে রাখে। আলতো জড়িয়ে ধরে মেয়েটার চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে বলে, কাঁদে না সোনা, এই তো সব ঠিক হয়ে যাবে, শান্ত হ, ব্যথা কমে যাবে। একটু পরে ধীরে ধীরে কান্না কমে আসে রুহানি। রুদ্র পরম যত্নে তার চুলে বিলি কাটতে লাগে। এটা কি ভালোবাসা রুদ্র? রুহানির হঠাৎ এমন প্রশ্নে তার দিকে চাই রুদ্র। মেয়েটা ফের প্রশ্ন করে, আপনি আমায় সত্যি ভালোবাসেন? অনেকটা ভালোবাসি তোকে, নিজের চেয়েও বেশি। আমায় এভাবে সারা জীবন যত্ন করবেন? মৃত্যুর আগে পর্যন্ত করব, তুই শুধু আমার হয়ে থাক। ভালোবাসি বলুন। রুদ্র মুচকি হেসে বলে ওঠে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি বলবো না, কারণ আমি এখনো বুঝতেই পারছি না আমি আপনাকে ভালোবাসি কিনা। তোর বলতে হবেও না, আমাদের দুজনের জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। আজকে রুহানি রুদ্রের বিয়ের অনুষ্ঠান। তার বাবা মা সবার সম্মতিতেই এই আয়োজন করা হয়েছে। সবাই অনেক খুশি, রুহানিও খুশি। এখন সে সব কিছু মাফ করে দিয়েছে। এখন রুদ্রের সাথে ভালো আছে। তার বাবা মাও এটা দেখে খুব খুশি। রুহানির কাজিনরাও তাদের এই বিয়েতে খুব আনন্দ করেছে। রুহানির অনেক ইচ্ছে ছিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের, রুদ্র সেটাই করে। হেলিকপ্টারে রুদ্র রুহানির এন্ট্রি হয়, যার চমক সম্পূর্ণ একটি বিয়ে হয়। দুজনেই খুশি, পরিবার তো আরও খুশি। ইউ আর দ্য মোস্ট প্রিসিয়াস থিং আল্লাহ এভার গিভ মি। আই লাভ ইউ বেবি গার্ল। আপনিও আমার কাছে সবচেয়ে দামি উপহার আল্লাহর তরফ থেকে। এভাবেই ওদের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। সবাই যে যার মতো আবার তাদের বাড়ি চলে যায়। রুদ্র আর রুহানি দুবাই যাবে আজকে রাতে, তাদের ফার্স্ট হানিমুন। এটা সম্পূর্ণ রুদ্রের ইচ্ছে, রুহানিও না করেনি। রুদ্রের সাথে সময়গুলো যেন আজকাল বেশ দারুণভাবে কাটছে তার। প্রায় 20 দিন ছিল তার দুবাইতে থাকাকালীন রুহানি অনেক এনজয় করেছে। সাথে রুদ্রের রোমান্টিক অত্যাচার তো আছেই। ইউকেতে ব্যাক করার পরই যে যার মতো আবার কর্মস্থলে যোগ দেয়। এমনই একদিনে হঠাৎ বাড়ি থেকে কল আসে রুহানি অসুস্থ। এই খবর শুনে রুদ্র পেরে পাগলের মতো ছুটে এসেছে অফিস থেকে। তবে যতটা চিন্তা নিয়ে এসেছে তার সবটাই খুশিতে রূপান্তর হয় রুহানি একটি ইঙ্গিতেই। রুদ্র আসতেই দেখল রুহানি তার রুমে খাটের কোণে বসে আছে হেলান দিয়ে। রুদ্রকে আসতে দেখে বাকিরা সবাই এক এক করে বের হয়ে যায় রুম থেকে। সে সব দিকে খেয়াল নেই রুদ্রের। সে ছুটে এসে রুহানির গালে আদুরে স্পর্শ দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলতে থাকে, কি হয়েছে তোর? আম্মু বলল তুই অসুস্থ হয়ে পড়েছিস, ডাক্তারের কাছে যাবি, চল। তার প্রয়োজন নেই। আমি কোনো রিস্ক নিতে চাই না রুহানি, চল যাবি। উঠতে কষ্ট হচ্ছে, আমি কোলে নেব। রুহানি কিছু না বলে রুদ্রর হাতটি চেপে ধরে নিজের পেটের উপর রাখে। সাথে সাথে রুদ্রের কথা বন্ধ হয়ে যায়। অবাক হয়ে রুহানির দিকে তাকাতে রুহানি লাজুক হেসে বলল, হ্যাঁ, সে আসছে রুদ্র। প্রায় 20 বছর পর রুদ্র আর রুহানির মেয়ে লারা বড় হয়ে গেছে। এখন সে বাবার বিজনেসে সে এখন ঢুকেছে। এখন থেকে সব কিছু লারাই দেখে শোনা করবে। লন্ডনের অক্সফোর্ড থেকে অনার্স বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে, পাশাপাশি বিজনেসও হ্যান্ডেল করছে। আজকে তাদের কোম্পানিতে একটা ইনভেস্টর আসতে চলেছে। লারা ওটারই প্রস্তুতি নিচ্ছে। তাদের রাইভাল কোম্পানির সিও ইনভেস্ট করবে। কনফারেন্স রুমে এসে উপস্থিত হয় বিগ ইনভেস্টর মিস্টার আয়াজ খান। তারুণ্যের ঊর্ধ্বগামী পুরুষ, যাকে এক ঝলক দেখে প্রতিটি রমণী হৃদয় ছলকে ওঠে। দাপটীয় ভঙ্গিতে নিজের চেয়ার দখল করে পায়ের উপর পা তুলে বসে সে। কুশল বিনিময় তার কাছে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। তাই তো ফাইল ঘেটে প্রেজেন্টেশনের হোস্টের পরিচয় নিয়েই গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, So Miss Lara, show me your project.
লারা প্রজেক্ট দেখাতে শুরু করলো। প্রজেক্টটা তার ভালো লাগারই কথা, কারণ লারা বানিয়েছে নিজের সম্পূর্ণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে। বিজনেস ওমেন রুহানি চৌধুরী আর বিখ্যাত বিজনেসম্যান রুদ্র চৌধুরীর একমাত্র মেয়ে বলে কথা। এমনি এমনি লারা বিজনেসে আসেনি, বিজনেস সম্পর্কে তার জ্ঞান অঢেল। লেখাপড়ার পাশাপাশি কজনই এত বড় কোম্পানি হ্যান্ডেল করতে পারে। তবে ইদানিং আয়াজ খান লারার পিছনে সারাক্ষণ লেগে থাকে। ও যে কোম্পানির সিও সেটা তার বাবা। ও এখন অক্সফোর্ড থেকে বিজনেস ম্যানেজমেন্টে MBA করছে। বলতে গেলে দুজনই সাপে নেউলে সম্পর্ক। তবে বিজনেসে এসব কিছুই দেখা না, দুজনই বেশ প্রফেশনাল, তাদেরকে কেউ হারাতেও পারে না। এক একটা যেন প্রতিপক্ষের থেকে দুরন্ত। কেউ যে কাউকে ছাপিয়ে যাবে এমনটা হয় না দুজনের মাঝখানে। হবে বা কীভাবে, দুজনই তো খেলায় মাস্টার। তোমার প্রেজেন্টেশন ভালো ছিল মিস লারা, কিন্তু রাইভাল কোম্পানির সাথে কুলিয়ে উঠতে পারবে কিনা তা সন্দেহ। প্রথমত আমি জানি আমার প্রেজেন্টেশন ভালো হয়েছে, আর দ্বিতীয়ত ওইটা শুধু আমাদেরই রাইভাল কোম্পানি না, ওইটা আপনাদেরও রাইভাল কোম্পানি। তো এরপরও বার থেকে যখন কথা বলতে আসবেন তখন একটু দেরি করে আসবেন, সমস্যা নেই, তবে ভালো করে স্টাডি করে আসবেন, বুঝেছেন মিস্টার আয়াজ? এ বলে লারা সেখান থেকে চলে গেল। আয়াজের সাথে লারার সম্পর্ক আগে থেকে, তারা একই ইউনিভার্সিটি থেকে পড়ে। ভার্সিটি সিনিয়র, তবে একটা আরেকটার জাত শত্রু, কেউ কাউকে ছাড় দেয় না। অন্যদিকে রুহানি সবসময় লারার জন্য চিন্তা করতে থাকে। রুদ্রের তো শত্রুর অভাব নেই, কোন দিন লারার কোনো কিছু হয়ে যায় এই ভয়ে থাকে। কিন্তু রুহানির জানা নেই যে নিজ হাতে একটা জ্বলন্ত লাভা তৈরি করেছে সে লারাকে, যার অগ্নিশিখায় পুড়িয়ে নিতে পারে আশেপাশের সকল নিক্কতান। তীক্ষ্ণ বুদ্ধির একখানা ভাণ্ডার যেন লারা চৌধুরী নিজেই। তবে সেই আগুন নিভে জল হবে নতুন কোনো শুরুতে, যাকে কুপকাত করার অস্ত্রের নাম আয়াজ খান।